আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? তোমরা সবাই কেমন আছো? ভাইকে একটুখানি জানাও ভাইয়ের সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের আই এডুকেশন থেকে ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া, ঠিক রসায়নের একটি নতুন অধ্যায়ের একটি ক্লাস নিয়ে। এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এতটুকু আমি এনশিওর করতেছি যে এখান থেকে তোমাদের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেভাবেই কোশ্চেন আসুক না কেন, এইগুলো কোশ্চেনের বাইরে অন্য কোনো কোশ্চেন আসবে না। এতটুকু এনশিওর করে তোমাদের আজকের এই ক্লাসটি আমি শুরু করব। তাই সবাই একটু ক্লাসের দ্রুত আমাকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা এবং এভরিথিং তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু দ্রুত এই ক্লাসটি সবার টাইমলাইনে শেয়ার করে দাও এবং সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও, যেহেতু আমাদের এটা ফ্রি প্রোগ্রাম। সো এই প্রোগ্রামে যাতে আমরা সবাই মিলে অ্যাট এ টাইম পার্টিসিপেন্ট করে আমাদের এই ক্লাসটাকে আরও প্রাণবন্ত করতে পারি। সো আজকের এই ক্লাসের মাধ্যমে পরিবেশ রসায়ন অধ্যায় যে আছে, এই পরিবেশ রসায়ন অধ্যায়ে তোমাদের যেভাবেই এমসিকিউ আসুক না কেন, অর্থাৎ তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যত ট্যাকট্রিক্স আছে, যত কোশ্চেন আসতে পারে, যত ওভারঅল যা লাগবে তোমাদের এই চ্যাপ্টার থেকে যেভাবেই কোশ্চেন আসুক না কেন, এতটুকু তোমাদেরকে এনশিওর করতেছি। আবারও আমি বলতেছি, এতটুকু তোমাদেরকে এনশিওর করতেছি তুমি 100% এখান থেকে আনসার করতে পারবে। তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং এভরিথিং পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি জানাও এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। ওকে, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং ভাইকে জানান ভাইয়ার সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল ঠিকঠাক আছে কিনা। ওকে, সো সবাই একটু একটু ভাইয়াকে জানান যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা। ওকে ওকে ওকে, এই তো অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যাতে আমরা সবাই মিলে আজকের এই ক্লাসটি করতে পারি। এবং আমাদের এই ক্লাসে আমি তোমাদেরকে এতটুকু প্রথমে শুরুতেই একটুখানি জাস্ট একটা বিষয় বলি। দেখো ভাইয়া, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসে থাকে বা এখান থেকে কিছু ট্যাকট্রিক্স তোমাদেরকে জানতে হবে, সেই ট্যাকট্রিক্সগুলো আমি পরিবেশ রসায়ন অধ্যায় থেকে তোমাদের কোন কোন পার্টগুলো রেখেছি সেটা একটুখানি ওভারঅল আলোচনা করি। দেখো, পরিবেশ রসায়নের প্রথমের দিকে যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমাদের বায়ুমণ্ডল সম্পর্কিত যে আলোচনা আছে সেখান থেকে, অ্যান্ড দেন লাস্ট যে পার্টটা আছে তোমাদের যে গ্যাসের তরলীকরণ, তারপর হচ্ছে ব্রোনেস্টের লাউরির তত্ত্ব, তারপর আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের হচ্ছে এই পার্টের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, একটু সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। ওকে, আমি ক্লাসের শুরুতে একটুখানি তোমাদেরকে জানাই দিচ্ছি। দেখো, আমাদের কিন্তু ডিসিইউ অর্থাৎ এবং সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সকল ফ্রি লাইভ ক্লাস কিন্তু আমাদের আই এডুকেশন সায়েন্স পেজ থেকে হবে। সো তোমরা যারা এখনো এই আই এডুকেশন সায়েন্স পেজটি ফলো করো নাই, অবশ্যই অবশ্যই দ্রুত ফলো করে ফেলো, কারণ এখান থেকেই তোমরা সম্পূর্ণ ফ্রিতেই আমাদের সাথে ডিসিইউ এর তোমরা প্রস্তুতি কমপ্লিট করতে পারবা। এবং এখান থেকে হচ্ছে আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজ থেকে তুমি যদি পিডিএফ পেতে চাও আমার এই ক্লাসটার, অবশ্যই অবশ্যই এখান থেকে তোমাকে কি করতে হবে, এই জায়গায় তোমাকে নক দিতে হবে, তাহলে তুমি সুন্দর মতো কি পেয়ে যাবা, এখান থেকে পিডিএফটা তুমি কালেক্ট করতে পারবা। অ্যান্ড দেন আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, আমরা কিন্তু তোমাদের ভর্তি প্রস্তুতিকে গুছায় দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের রুটিনটা আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন ইতিমধ্যে তোমরা কিন্তু গতকালকে সোমবারে তোমরা হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাসটি করে ফেলেছো এবং আজকে কিন্তু ঠিক 5 তারিখে হচ্ছে তোমাদের ভাইয়া মঙ্গলবার রসায়ন ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ঠিক এভাবে ধারাবাহিকভাবে আমাদের এখানে রুটিন দেওয়া আছে। ঠিক 15 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে কি ভাইয়া সম্পূর্ণ ফ্রিতেই আমাদের হচ্ছে এই ক্লাসগুলো চলতে থাকবে। সো চলেন আমরা আমাদের আর কালক্ষেপণ করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনে চলে যাই।
দেখো ভাইয়া, এখান থেকে পরিবেশ রসায়নের ঠিক শুরুর দিকে পার্ট যে আছে, এই শুরুর দিকের পার্টের আমি কিছু কথা তোমাদেরকে বলি এবং এই কোশ্চেনগুলো কিভাবে আসছে এবং কিভাবে তোমাদের অ্যাপ্রোচ করা দরকার সেই বিষয়টুকু আমি আলোচনা করব। সো এখান থেকে ফার্স্ট অফ অল যদি আমি কোশ্চেনটা একটুখানি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবা তুমি যে কোন গ্যাসটি বায়ুতে কি থাকে ভাই, সবচেয়ে বেশি পরিমাণে থাকে। কোন গ্যাসটা কি থাকবে বায়ুতে সব থেকে বেশি পরিমাণে থাকবে, সেই গ্যাসটা তোমাদের কাছ থেকে কি করছে জানতে চেয়েছে। এখন আমার কথা হচ্ছে, এখন কোন গ্যাসটার ক্ষেত্রে আসলে বেশি থাকবে। এখন আমরা জানি আমাদের এই যে পৃথিবী যে আছে, এই পৃথিবীর চারপাশে যে গ্যাসীয় আস্তরণটা আছে, এই গ্যাসীয় আস্তরণটাকেই বলা হয় থেকে বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন আমাদের কি থাকে গ্যাসীয় উপাদানগুলো থাকে। এই গ্যাসীয় উপাদানের মাধ্যমে আমাদের কি হয় থাকে ভাই, এই বায়ুমণ্ডলটা গঠিত হয়েছে। এখন এখানে কোন কোন উপাদানগুলো থাকে এবং কোন কোন উপাদানগুলোর মধ্যে কোনটা বেশি পরিমাণে থাকবে সেটাই তোমার এখান থেকে জানতে চেয়েছে। সো আমাদের প্রত্যেকটা প্রশ্ন যাতে আমরা ইন ডিটেলস জানতে পারি, এই কারণে আমি প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে সুন্দর মতো তোমাদেরকে ব্যাখ্যা দেবো। আমরা সচরাচর যদি লক্ষ্য করে থাকি তাহলে একটা বিষয় আমরা দেখতে পারবো যে আসলে বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে বায়ুমণ্ডলের আমরা হচ্ছে বেশ কয়েকটা গ্যাস দেখতে পাই, বেশ কয়েকটি গ্যাস লক্ষ্য করা যায়, গ্যাস লক্ষ্য করা যায়। এখন কি কি গ্যাস হয়ে থাকে ভাইয়া, এই গ্যাসগুলো হয়ে থাকে সেটা একটুখানি আমি যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, আর্গন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। এইগুলা গ্যাস কি হয় থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে লক্ষ্য করা যায়। এখন এই যে গ্যাসগুলো যে আছে, এই গ্যাসগুলোর মধ্যে আমি এখান থেকে দেখবো যে কোনটার পরিমাণ বেশি থাকে। নাইট্রোজেন যে আছে, এই নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হয় থেকে 78% হয়ে থাকে। অক্সিজেন গ্যাসের পরিমাণ হচ্ছে 20.93% হয়ে থাকে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ হয়ে থাকে 0.033 এত পার্সেন্ট হয়ে থাকে। অ্যান্ড দেন এখান থেকে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, আর্গন যে আছে, আর্গনের পরিমাণ হয়ে থাকে আমাদের কত ভাইয়া, যে 0.93 এখান থেকে এত পার্সেন্ট হয়ে থাকে। সো এইখান থেকে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের গ্যাসীয় যে উপাদানগুলো আছে, এই গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে কোনটাতে সব থেকে বেশি পরিমাণ থাকতেছে, আমরা খুব সহজেই আমরা এই কোশ্চেনটা কি করতে পারি, আনসার দিতে পারি। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটার আনসার একটুখানি দিয়ে দিবা যে আসলে আমাদের এই কোশ্চেনের আনসার কি হয়ে যাচ্ছে ভাইয়া, যে কোন গ্যাসটি বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা কি হবে, অবভিয়াসলি আমাদের কি হবে ভাইয়া, এই যে নাইট্রোজেন গ্যাস যে আছে, এই নাইট্রোজেন গ্যাসটি হবে কি হবে, নাইট্রোজেন গ্যাসটি হবে। কারণ কি, অক্সিজেন যে গ্যাসটা আছে, এই অক্সিজেন গ্যাসের পরিমাণ কত হচ্ছে ভাইয়া, জাস্ট 20.93%। আর এখান থেকে আমি হাইড্রোজেন যে রয়েছে, হাইড্রোজেন খুবই কম, খুবই সামান্য পরিমাণ থাকে, যার কারণে এটাকে আমরা কি করি না, যে গণনার যোগ্য আমরা হিসেবে ধরে নিচ্ছি না। এবং কার্বন ডাইঅক্সাইড যেটা রয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড 0.033% থাকে। অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখতেছি অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে কি ভাই 20.93%। সো একটু ভাইকে জানাও যে এই কোশ্চেনটা সবাই ঠিকঠাকভাবে বুঝতে পারছো কিনা, কারো কোথাও ওভারঅল কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু জাস্ট ভাইকে বলো যে এইটা তোমরা সবাই সুন্দর মতো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু জাস্ট ভাইকে বলেন। হ্যাঁ ভাইয়া, ক্লাসের স্লাইড অবশ্যই তুমি যে জায়গা থেকে কালেক্ট করবে সেটা আমি ক্লাসের শুরুতেই একবারে তোমাদেরকে বলে দিয়েছি যে ভাইয়া ক্লাসের স্লাইড তোমরা সুন্দর মতো আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজে নক দিলে হচ্ছে সুন্দর মতো তুমি পেয়ে যাবা। সো একটু সবাই একটু ভাইকে ক্লিয়ারলি বলে দেন যে ভাই এই কোশ্চেনটার আনসার তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবেন, কারণ কি আমাদের এটা যেহেতু ফ্রি প্রোগ্রাম, যাতে আমরা সবাই মিলে অ্যাট এ টাইম ক্লাস করে এবং এইচএসসি 25 ব্যাচের লাস্ট ফার্স্ট টাইমার হিসেবে তোমাদের ভর্তি পরীক্ষা। সো এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ক্র্যাক করাটা তোমার জন্য যতটা জরুরি, ঠিক তোমাদের প্রস্তুতিটা গুছিয়ে নেওয়ার জন্য ততটাই জরুরি, এবং আমাদেরকে সাপোর্ট করাও তোমাদের ততটাই জরুরি। সো এই কারণে তোমরা সবাই কি করবা, এই ক্লাসটা একটুখানি নিজের টাইমলাইনে শেয়ার করে দিবা এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেবে। একবারে তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল, এবং এখান থেকে যত খুঁটে খুঁটে কোশ্চেন আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন ইন ডিটেলস ভেঙে আমি তোমাদেরকে শিখাই দেবো, এতটুকু কথা দিচ্ছি। ওকে, সো একটু ভাইকে জানান এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ওভারঅল কোনো ডাউট আছে কিনা, একটু জাস্ট ভাইকে বলেন এটা সবার ক্লিয়ারলি বোঝা গেছে কি না। একটু ভাইকে জানান যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেনে মুভ করি, দেখি নেক্সট কোশ্চেন কি বলছে। 2 নাম্বার কোশ্চেন দেখেন কি বলেছে আমাদেরকে ভাইয়া, বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। অর্থাৎ বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমাদের কি হয় থাকে ভাইয়া, বায়ুমণ্ডলের কোথায় আমাদের বেসিক্যালি ঘূর্ণিঝড় যে আছে, এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায় হবে। এখন আমরা জানি বায়ুমণ্ডল যে আছে, এই বায়ুমণ্ডলের বেসিক্যালি কয়টা স্তর থাকে, বায়ুমণ্ডলের বেসিক্যালি স্তর থাকে কয়টা, বায়ুমণ্ডলের স্তর যে রয়েছে, এই বায়ুমণ্ডলের স্তর কয়টা হয় থেকে ভাইয়া,
যে চারটা হয় স্তর হয় থেকে, কয়টা স্তর? চারটা স্তর হয় থেকে। কি কি? এই যে এখানে বলা আছে যে ট্রোপোস্ফিয়ার, এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এই যে এখানে বলা আছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার আমরা যেটাকে বলি। এখন এই ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার যে রয়েছে এইগুলোর মধ্যে কোনটাতে ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে থাকে সেটা বেসিক্যালি তোমার কাছ থেকে কি করেছে? জানতে চেয়েছে। এখন এখান থেকে আবার তোমাদের একটু ঘুরায় পেছাও কোশ্চেন চলে আসতে পারে যে ভাই এখান থেকে বলতে পারে যে আসলে কোনটার দূরত্ব কত দূর পর্যন্ত হয় থাকে বা কোনটার বিস্তৃতি কত দূর পর্যন্ত, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারটা কত দূরত্ব পর্যন্ত হয় থাকে বা এটার বিস্তৃতি কত দূর পর্যন্ত হতে পারে, সেই বিষয়গুলো তোমাদের কাছ থেকে জানতে চাইতে পারে। সো এই কারণে আমি একটুখানি তোমাদেরকে নোট করে দিচ্ছি যে ভাই ট্রোপোস্ফিয়ার যে রয়েছে যেটা হয় থাকে কি ভাই আমাদের 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত হয় থেকে বিস্তৃতি, এবং ট্রোপোস্ফিয়ারের পর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার যে রয়েছে যেটা হচ্ছে আমাদের 15 কিলোমিটার থেকে আমাদের কি হয় থাকে ভাই 50 কিলোমিটার পর্যন্ত হয় বিস্তৃতি হয়ে থাকে। অ্যান্ড দেন মেসোস্ফিয়ার যে রয়েছে সেটা হচ্ছে 50 কিলোমিটার থেকে আমাদের কি হয় থাকে ভাই 85 কিলোমিটার হয়ে থাকে, এবং এখান থেকে আয়নোস্ফিয়ার যে রয়েছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত আমাদের কি হয় থাকে ভাইয়া বিস্তৃত হতে পারে। এখন এইখানের মধ্যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে কোনটার ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। কিন্তু আমাদের টার্গেট কি ভাই, এখান থেকে যে চারটা স্তর আছে সেই চারটা স্তরের আমরা কি করব, ব্যাখ্যাগুলো জেনে নিলে আমরা যে কোনো কোশ্চেন আসলে খুব সহজেই কি করতে পারবো, ক্র্যাক করতে পারবো। যে কারণে আমি ট্রোপোস্ফিয়ারের যে পার্টটা আছে এটা একটু লিখে দিচ্ছি। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের মধ্যে আসলে কি কি ঘটে বা এখান থেকে কি কি বিষয়গুলো লক্ষ্য করা যায় সেই বিষয়টা আমরা এখান থেকে লক্ষ্য করব যে ভাই আসলে এখান থেকে কি কি ঘটে থাকে বা কি কি এখান থেকে আমাদেরকে এদের বৈশিষ্ট্যগুলো জানা লাগবে সেই বিষয়টা একটুখানি দেখেন। সেটা হচ্ছে কি এখানে আবহাওয়া ঘটে, কি ঘটে ভাইয়া? আবহাওয়া ঘটে, আবহাওয়া ঘটে। আবহাওয়া ঘটে মানে কি ভাইয়া? আবহাওয়া ঘটে মানে হচ্ছে ঝড়, বৃষ্টি, মেঘ, যা কিছু আছে এই যে সব কিছু কি হয় থাকে ভাইয়া আবহাওয়া এই যার মধ্যে হচ্ছে কি ঘটে থাকে। তারপর জলীয় বাষ্প কি থাকে ভাইয়া? জলীয় বাষ্প বেশি থাকে। জলীয় বাষ্প কি থাকে? জলীয় বাষ্প বেশি থাকে। কি থাকে এখানে? জলীয় বাষ্প বেশি থাকে। তারপর এখান থেকে দেখবো আমরা তাপমাত্রা কি হয় থাকে ভাইয়া? তাপমাত্রা কমে। কি হয় থাকে? তাপমাত্রা কমে। তাপমাত্রা কি হয় থাকে? কমে যায়। তারপরে এখান থেকে দেখবো চাপ দ্রুত কম। চাপ কি হয় থাকে ভাইয়া? দ্রুত কমে। চাপ দ্রুত কমে। চাপ কি হয় থাকে? দ্রুত কমে যায়। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে। আর এইখানের মধ্যে ট্রোপোস্ফিয়ার পর স্ট্রাটোস্ফিয়ার যে রয়েছে স্ট্রাটোস্ফিয়ারের ক্ষেত্রে যদি আমরা এক্সপ্লানেশনগুলো দেখি তাহলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ওজোন স্তর থাকে। কি থাকে? ওজোন স্তর যে রয়েছে ওজোন স্তরের মধ্যে বিদ্যমান থাকে। ইউভি রশ্মি শোষণ করে থাকে। ইউভি রশ্মি শোষণ করে থাকে, অর্থাৎ আলট্রাভায়োলেট রে রশ্মি শোষণ করে, শোষণ করে। তারপরে এখানে তাপমাত্রা কি হয় থাকে ভাইয়া? এখানে তাপমাত্রা বাড়ে। কি হয় থেকে? তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা বাড়ে। অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখবো কি হয় থেকে? বায়ু শান্ত ও শুষ্ক। বায়ু শান্ত ও কি হয় থাকে? শান্ত ও শুষ্ক হয়ে থাকে, যার কারণে এখানে শান্ত মণ্ডলও বলা হয়। তারপরে এখান থেকে আমরা দেখবো মেসোস্ফিয়ার যে রয়েছে এই মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কী কী ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা স্তর। সবচেয়ে কী হবে ভাইয়া? ঠান্ডা স্তর। সবচেয়ে ঠান্ডা স্তর। তাপমাত্রা কমে। কী হয় থাকে ভাই? এখানে তাপমাত্রা কমে। তাপমাত্রা কমে। এবং এখান থেকে উল্কা পুড়ে যায়, অর্থাৎ উল্কা যে আছে বিভিন্ন ধরনের উল্কা যে আছে উল্কা পুড়ে যায়। অর্থাৎ এইখানের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের কী থেকে যে বায়ুমণ্ডল থেকে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আমাদের কী হয় থেকে ভাইয়া নির্গত হয় থেকে, সেই উল্কাগুলো কী হয় থেকে আমাদের এই মেসোস্ফিয়ারের কারণে কী হয় থেকে ভাই এখান থেকে আর আমাদের নিচের দিকে পড়তে পারে না। ওকে, আর এখান থেকে আমরা দেখি কি হয় থেকে ভাইয়া যে আয়নোস্ফিয়ার যে রয়েছে আয়নোস্ফিয়ারের ক্ষেত্রে কী কী বিষয় আমরা লক্ষ্য করবো। আয়নোস্ফিয়ারের ক্ষেত্রে আমাদের দেখা যাবে কি হয় থেকে ভাইয়া আয়নিত গ্যাস থাকে। কি থাকে? আয়নিত গ্যাস। আয়নিত গ্যাস। আয়নিত গ্যাসের মধ্যে কী থাকে ভাইয়া? অক্সিজেন প্লাস থাকে, অক্সিজেন গ্যাস প্লাস থাকে, এরকম আমাদের কী থাকে ভাইয়া গ্যাস থাকে। তারপরে তাপমাত্রা অনেক বেশি। তাপমাত্রা কী থেকে? তাপমাত্রা বেশি হয় থেকে, অনেক বেশি হয় থেকে। এবং এখান থেকে আমরা আরেকটা ব্যাখ্যা দেখতে পারবো, সেটা হচ্ছে অরোরার সৃষ্টি হয় থেকে। কী হয় থেকে? অরোরার সৃষ্টি হয় থেকে। তাহলে আমি এখান থেকে দেখতেছি যে কোন স্তরে ঘূর্ণিঝড় হবে, অর্থাৎ ঝড় বৃষ্টি তুফান যাই কিছু হোক না কেন তোমার জীবনে সব কিছুই ঘটবে কোথায়? সব কিছু ঘটবে সেই এই যে ট্রোপোস্ফিয়ারে। কি ঘটবে? তোমার জীবনে যত ঝড় বৃষ্টি তুফান যাই বয়ে আসুক না কেন সব কিছু তুমি লক্ষ্য করবে কোথায়? ট্রোপোস্ফিয়ারে। সো ভাইয়া একটু বলেন তো ভাইয়া এই এক্সপ্লানেশনটা থেকে তুমি ভাই এখান থেকে যেভাবেই তোমার কোশ্চেন আসুক তুমি কি এখন আনসার করতে পারবা? যদি পারো জাস্ট ভাইয়াকে ওয়াই লিখে জানাও, যদি পারো তাহলে ভাইয়াকে ওয়াই লিখে জানাও। ওকে ওকে, একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া যদি তুমি পেরে থাকো তাহলে একটু ভাইয়াকে ওয়াই লিখে জানাও যে ভাইয়া এখান থেকে আমি যে কোনো কোশ্চেন আসলে আমি পারবো এবং তুমি ফুললি কনফিডেন্ট। তাহলে ভাইয়া একটু ভাইয়াকে ওয়াই লিখে জানাই দাও। তাহলে ভাইয়াকে একটুখানি ওয়াই লিখে জানাই দাও। সবাই একটু ভাইয়াকে জানান যে এটা সবাই পারবেন কি না। একটু সবাই ক্লাসটা শেয়ার করে দেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। ওকে, চলেন এই তো জোস জোস, সবাই 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 একটু ভাইয়ের সাথে রেসপন্স করবেন এবং আমরা খুব খুব সুন্দর মতো প্রত্যেকটা কোশ্চেন এভাবে অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে দেখাই দিব যাতে তোমাদের কোনোভাবেই কোনো ডাউট না থাকে। ওকে, চলেন তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলেছে?
এই যে ভাই নেক্সট কোশ্চেন দেখেন কি বলেছে, যে বিভিন্ন স্থির তাপমাত্রায়, কি বলছে, বিভিন্ন ধরনের স্থির তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা কি বলেছে, তাপমাত্রা স্থির বলে দিয়েছে। তাহলে তাপমাত্রা স্থির বলা মানে কি ভাইয়া, তাপমাত্রা স্থির বলা মানে হচ্ছে টি কনস্ট্যান্ট বা তাপমাত্রা কনস্ট্যান্ট আমরা যেটাকে বলি। এখন তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে কোথায়, আমরা সবাই সবাই জানি কিসের সূত্র, সবাই একটু বলেন দেখি কমেন্ট সেকশনে, যে তাপমাত্রা স্থির থাকে কিসের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ পরিবেশ রসায়ন চ্যাপ্টারের মধ্যে পড়েছো, সেটা তাপমাত্রা স্থির থাকে কোন সূত্রের মধ্যে। এবং ঠিক তোমার রসায়ন পড়ার দ্বিতীয় পত্র পড়ার শুরুতেই তুমি হচ্ছে এই সূত্রটা পড়ছিলা। সো একটু বলবো আমাকে সবাই যে তাপমাত্রা স্থির থাকে কোথায়, ভরের নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম কি বলছে ভাইয়া, পিভি বনাম পি এর গ্রাফ। তাহলে পিভি বনাম পি এর গ্রাফ মানে কি, যে ভাইয়া আমরা জানি বয়েলের সূত্র কি আছে, বয়েলের সূত্রে তাপমাত্রা কি থেকে ভাইয়া, টি স্থির থেকে, বয়েলের সূত্র, বয়েলের সূত্রে টি স্থির এবং কি থেকে ভাই, এন স্থির থেকে, এন এবং টি স্থির বয়েলের সূত্রের মধ্যে, বয়েলের সূত্রের মধ্যে জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের কি হয় থেকে ভাই, ব্যস্তানুপাতিক হয় থেকে। সো ওই কনসেপ্ট থেকে আমি বলতে পারি ভি ইকুয়াল কি, সমানুপাতিককে উঠানোর জন্য কে নিয়ে আসলাম 1/p, তাহলে এখান থেকে আমি বলতে পারি পিভি ইকুয়াল কি বলতে পারবো ভাই কে। এখন এইখানের মধ্যে পিভি বনাম কি বলছে, পিভি বনাম হচ্ছে তোমার পি এর গ্রাফ। এখন পি যদি না বলতো ভি বলতো তাও কিন্তু আমাদের সেম জিনিস হতো, অর্থাৎ পিভি হচ্ছে কোন অক্ষে আছে, ওয়াই অক্ষে আছে, ওয়াই ইকুয়াল কে বলতেছি, ওয়াই ইকুয়াল কে মানে কি এক্স অক্ষের সমান্তরাল, কি হবে এটার গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এখন এক্স অক্ষের সমান্তরাল তো এখানে গ্রাফটা আমাদের দেয়াই আছে, এইখানে তো আমাদের এক্স অক্ষের সমান্তরাল গ্রাফটা দেয়াই আছে। এখন বলছে লেখচিত্রে T1 T2 T3 এর মধ্যে নিচের কোনটি সম্পর্ক, অর্থাৎ এই T1 T2 এবং T3 এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমার কথা হচ্ছে ভাই, এইখানের মধ্যে দেখো আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণ কি জানি, যে পিভি ইকুয়াল কি লেখা যায়, এন আর টি। তাহলে পিভি এর সাথে টি এর সম্পর্ক কি, পিভি এর সাথে আমি টি এর সম্পর্ক বলতে পারি কি ভাই, সমানুপাতিক সম্পর্ক, কি বলতে পারি, পিভি এর সাথে টি এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইখানের মধ্যে আমি কি করলাম, যে ভাই এইখানের মধ্যে একটা কাজ যদি আমি করতে পারি, তাহলে আমরা এখান থেকে এই যে এখান থেকে এইটাকে আমি কি করলাম, স্থির করে দিলাম। কাকে স্থির করে দিলাম, এই যে পিটাকে কি করেছি, স্থির করেছি, ও আর কোনো কিছু নড়াচড়া করতে পারবে না, ওকে থামাই দিয়েছি, ওর রাস্তা কি করেছি, থামাই দিয়েছি। যদি এর রাস্তাটা আমি থামাই দিয়ে থাকি, তাহলে আমাদের কি হবে, এই যে পি এর সাথে টি এর সাথে পিভি এর সম্পর্ক, পি এর সাথে কি দেখবো, পিভি এর সম্পর্ক। তাহলে পিভি এর সাথে টি এর সম্পর্ক কি, সমানুপাতিক, অর্থাৎ এটা যদি বাড়ে ওটাও বাড়বে, এটা যদি বাড়ে ওটাও বাড়বে। তাহলে দুইটাই কি হচ্ছে সমানুপাতিক, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা বাড়লে আরেকটা বাড়বে। যদি এখান থেকে বাড়াবাড়ি এরকম হয়ে থাকে, তার মানে এখানে সবচেয়ে বড় কোনটা ভাইয়া, এই যে এইটা সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে কি হচ্ছে এইটা, অর্থাৎ পিভি এর সাথে টি এর সম্পর্ক এইটা, যার কারণে আমি বলতে পারবো T3 বড় হবে, T2 হবে, তারপরে কি হবে, T1 হবে। সো এই সম্পর্কটাই কি হবে, কারেক্ট বা সঠিক হবে। যার কারণে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার কি হয়ে যাবে ভাইয়ারা, যার কারণে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার হবে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। সো একটু ভাইকে বলেন তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এবং এটার গ্রাফটা কিভাবে হয়ে থাকে, এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা, একটু ভাইকে জানান যে এই গ্রাফটা সবার কাছে ক্লিয়ার কি না, সবাই ক্লিয়ারলি সুন্দর মতো বুঝতে পারছেন কিনা। এই তো জোস জোস। সো এখান থেকে এতটুকু প্রশ্ন সবার কাছে ক্লিয়ার। ভাইয়া দেখো কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, বাট মাথা ঠান্ডা রেখে কোশ্চেনগুলো আনসার করতে হবে। কারণ ভাই মাথা গরম করে আসলে পরীক্ষার হলে গেলে হবে না। কারণ কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো তোমাকে ভাই নেয়ার পরীক্ষা না, তোমাকে বাদ দেওয়ার পরীক্ষা। এবং এখানে যে কাজটা হয়ে থাকে বারংবার সেটা হচ্ছে কি তোমার বুদ্ধিবৃত্তি অর্থাৎ তাৎক্ষণিক তোমার মাথা কাজ করতেছে কিনা এই বিষয়টাকে তোমাকে ডিগনিফাই করে দিয়ে থাকে। এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই যে বিষয়টা কাজ করে থাকে সেটা হচ্ছে ভাই মাথা, তুমি ব্যালেন্সিং নিজেকে করতে পারতেছো নাকি। এই ব্যালেন্সিং না করার কারণে এইচএসসি 25 ব্যাচে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে ইতিমধ্যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা এখন পর্যন্ত তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারোনি, এখনও নিজের নামের পাশে পাবলিকান ট্যাগটি লাগাতে পারোনি। এখন এই বলে কি তুমি থেমে যাবে? না, তোমার থেমে যাওয়া যাবে না। কারণ কি যারা থেমে যায় তারা হেরে যায়, কিন্তু তুমি তো হেরে যাওয়ার পাত্র নয়। তোমাকে অবশ্যই কি করতে হবে, এখান থেকে কামব্যাক দিতে হবে। এবং তুমি হয়তোবা প্রথমবারে যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো থেকে তোমাকে শুধরায় কি করতে হবে, যে ভাই নিজেকে একজন পাবলিকান হিসেবে প্রস্তুত করতে হবে। আর এই তোমাদের পাবলিকান হওয়ার প্রস্তুতির প্রয়াসে আমরা আই এডুকেশন থেকে নিয়ে এসেছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এবং এই ব্যাচের মাধ্যমে তোমাদেরকে এতটুকু কথা দিচ্ছি, আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা প্রশ্নে ইন ডিটেলস ভেঙে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের আমরা 30টি করে ক্লাস রেখেছি। এবং এই ক্লাসগুলো এতটাই ভেঙে নেওয়া হবে, এবং প্রত্যেকটা অধ্যায়ের একটা দুইটা করে ক্লাস না, আমাদের এই কেমিস্ট্রির ক্ষেত্রে 30টা ক্লাস আছে। তার মানে বুঝতেছো প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা কতগুলো ক্লাস পাচ্ছি, এবং এই ক্লাসগুলো কতটা বেসিক থেকে তোমাদের নেওয়া হবে, এবং তোমাদের যে সকল প্রশ্নগুলো তোমরা আগে ভুল করতা সেই প্রশ্নগুলো তুমি কি করতে পারবা, কামব্যাক দিতে পারবা। কারণ কি তুমি হয়তো প্রথমবার চিন্তা করতেই তোমার সময়টা কি হয়েছে, খেয়ে
চেয়ে গেছে যে আসলে আমি কি করব, আমি কোথা থেকে শুরু করব, এটা আমি কি আদৌ ভার্সিটির জন্য প্রিপারেশন নেব নাকি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং, আসলে আমার কি নেওয়া দরকার, এরকম ডিসিশন নিতে নিতেই অনেক শিক্ষার্থী কিন্তু কি করেছে, ভুল করে ফেলেছে। যেহেতু তোমার এখন পর্যন্ত একবার সুযোগ রয়েছে, নিজের শেষ অবধি পর্যন্ত চেষ্টা করো, নিজের পরিশ্রমের কোনোভাবে ঘাটতি রাখবে না, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তোমাকে তোমার উত্তম জায়গাটি অবশ্যই দিয়ে দিবেন। সো এ কারণে তোমার দরকার ভাই সঠিক গাইডলাইন এবং বেসিক থেকে তোমার পড়াশোনা, এই পড়াশোনার মাধ্যমেই তুমি তোমার কি করবা, নিজের নামের পাশে সেই পাবলিক অ্যান্ড ট্যাগটি লাগাতে পারবা। এবং এই পাবলিক অ্যান্ড ট্যাগটি শুধুমাত্র এটা একটা ট্যাগ তোমার জীবনের না, এই ট্যাগটি তুমি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা এই ট্যাগটি কিন্তু থেকেই যাবে, কারণ এটা তোমার আইডেন্টিটি একটা ক্রিয়েট করে দিয়ে থাকবে যে তুমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছিলে বা অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সো এ কারণে আমাদের এই কোর্সে তোমরা যারা হচ্ছে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্যও কিন্তু আমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস দিচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে সবচেয়ে ভাইটাল যে রোল সেটা হচ্ছে আমরা কিন্তু ফ্রিতেই আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং বাংলা ইংলিশের লেকচার শিট আমরা তোমাদের প্রিন্টেড লেকচার শিট আমরা কিন্তু কুরিয়ার করে তোমাদের বাসায় পৌঁছায় দিব। সো এছাড়াও হচ্ছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক্সাম প্ল্যানের ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ের আমরা হচ্ছে অধ্যায়ভিত্তিক পরীক্ষা নিব এবং যেখানে প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর আমরা সুন্দর মতো ওই অধ্যায় থেকে তোমাদের অধ্যায়ভিত্তিক যে কোশ্চেনগুলো আসতে পারে এবং তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কীভাবে নতুন নতুন কোশ্চেনগুলো চলে আসতে পারে বা কীভাবে কোশ্চেন প্যাটার্নগুলো হয় থেকে সে সম্পর্কে তুমি হচ্ছে আইডিয়া এবং নিজেকে জাজমেন্ট করতে পারবা। এবং এছাড়াও আমাদের মোটিভেশনাল সেশন এবং আর্কাইভ ক্লাস তো তোমরা হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা। আমরা বিগত বছরগুলোতে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসের অ্যাক্সেসও তোমরা দ্রুত পেয়ে যাবা। তাই তোমরা যারা এখনও এনরোল করো নাই খুব দ্রুত এনরোল করো, তোমাদের সাথে দেখা হবে এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ঠিক লাইভ ক্লাসে। ওকে, চলেন আমাদের 4 নম্বর কোশ্চেনটা একটুখানি দেখেন। আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলেছে ভাইয়া একটুখানি লক্ষ্য করেন। কি বলছে, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোলার আয়তন কি বলছে যে কত ডেসিমিটার কিউবে কত, অর্থাৎ আয়তন ডেসিমিটার কিউবে কত। আমরা জানি আয়তনের এসআই একক কত, বলেন দেখি পোলাপানরা সবাই একটু বলেন তো, আয়তনের এসআই একক কত, আয়তনের এসআই একক কি বলেন দেখি, আয়তনের এসআই একক কি বলেন দেখি, এককটা কি হবে আয়তনের এসআই একক। আমি তার আগে একটুখানি বলি, আমরা জানি 1 ডেসিমিটার কিউব ইকুয়াল কি লেখা যাবে ভাইয়া 1 লিটার, 1 মিলিমিটার ইকুয়াল কি লেখা যাবে ভাইয়া 1 সিসি ইকুয়াল লেখা যাবে 1 সেন্টিমিটার কিউব, সেম জিনিস বোঝায়। অ্যান্ড দেন এখান থেকে আমরা বলতে পারি 1 মিটার কিউব ইকুয়াল কি লেখা যাবে ভাইয়া 1000 লিটার, কি লেখা যায় 1000 লিটার। সো এইগুলো হচ্ছে আয়তনের ক্ষেত্রে একক কনভার্সেশনের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। ওকে, একক কনভার্সেশনের ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমার এখান থেকে বলছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ভাইয়া, এটাকে বলা থাকে পরম শূন্য তাপমাত্রা। কি বলা থাকে পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রাটাকে আবার এভাবে বলা যায় 0 কেলভিনও বলা যায়, যেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটার সাথে যদি আমি 273 যোগ করে দেই তাহলে সেটা কি হয় থেকে ভাইয়া 0 কেলভিন হয় থেকে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা যে রয়েছে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয় থেকে, গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি হয় থেকে, গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি হয় থাকে ভাই শূন্য হয়ে থাকে। বাট এটা বাস্তবিক ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু তাত্ত্বিকভাবে অর্থাৎ থিওরিটিক্যালি এটা প্রযোজ্য। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রা আমাদের গ্যাসের আয়তন কি হয় থেকে ভাই শূন্য হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এই কথার মাধ্যমে কিন্তু এই কোশ্চেনের আনসার কিন্তু পেয়ে যাওয়া যায়। কি বলছে ভাইয়া, যে এখান থেকে নাইট্রোজেন গ্যাসের মোলার আয়তন কত, অর্থাৎ তোমার যে গ্যাসেই বলুক না কেন বাপ, তোমার এখান থেকে যে কোনো গ্যাস বলতে পারে, সেটা নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, যাই গ্যাস বলুক না কেন, কিন্তু তাপমাত্রা তোমাকে ডিগনিফাই করে দিয়েছে কত -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রায় বেসিক্যালি গ্যাসের আয়তন কি হয় থাকে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। সেটা ডেসিমিটার কিউব বলতে কি বুঝাইছে আমাকে, ডেসিমিটার কিউব বলতে আমাকে বুঝাইছে ভাইয়া যে লিটারে কত, লিটার যেটা হয়েছে লিটারে কত, এই লিটার যা ডেসিমিটার কিউব তাই। যার কারণে আমি এখান থেকে আনসার কত বলবো, একটু পোলাপান সবার কাছে দায়িত্ব দিয়ে দিলাম এখন, যে ভাইয়া দায়িত্ব হস্তান্তর করেছি তোমাদের জন্য, যে ভাই এটার আনসার কি, সবাই একটু ভাইকে বলে দাও যে এটার আনসারটা আসলে কি হবে, এটার আনসারটা আসলে কি হবে পোলাপান, এটার আনসারটা কি হবে। দেখো এখান থেকে যে সংখ্যাটা তোমরা বলতেছো, এই যে 6.023 × 10⁻23 বলতো, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটাকে আমরা এন এ দ্বারা প্রকাশ করি। এবং 22.4 লিটার যে রয়েছে এসটিপিতে, যে রয়েছে এসটিপিতে আয়তন কত হয় থেকে ভাই, এসটিপিতে আয়তন মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। কিন্তু তোমাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন চাইছে, তোমার কাছে চেয়েছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। সো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বা এইটা হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কি হয় থেকে ভাইয়া, আয়তন হয় 22.4 লিটার। কিন্তু তোমার কাছ থেকে সেই জিনিস চাই নাই, তোমার কাছ থেকে চেয়েছে কি ভাইয়া, তোমার কাছ থেকে চেয়েছে -273 ডিগ্রি সেলসিয়াস, 0 কেলভিন কিন্তু চাই নাই, 0 কেলভিন কিন্তু অটোমেটিক বলে দিয়েছে। যার কারণে আমি এখান থেকে আনসার কত বলবো, আনসার বলবো 0 কি বলবো 0 মানে 0 0 0 অর্থাৎ 0 0 এই যে গোল্লা। ওকে,
সো এইটা হচ্ছে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত আনসার। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আর আমরা জানি যে এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটা হচ্ছে 25°C তাপমাত্রার ক্ষেত্রে এর আয়তন কত হয় থেকে ভাইয়া 24.789 এত লিটার হয় থেকে, এখানে কিন্তু 48.789 দেয়া। সো সবাই সবাই একটু ভাইকে বলো যে এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবাই বুঝতে পারছেন কিনা। তাহলে এটার আনসার আমাদের জিরো আমাদের ডেসিমিটার কিউব হবে। কেন বোঝা গেছে সবার? বুঝে গেছে ভাই? দেখো একটা বিষয় মাথায় রাখবা, এখানে ভুল করো, এখানে ভুল করলে সেই ভুলটাকে শুধরাই নিতে পারবা, কিন্তু পরীক্ষার হলে ভুল করলে সেটা কিন্তু শুধরাই নেওয়ার সুযোগ নাই। সো এখানে ভুল করো, ইটস ডাজেন্ট ম্যাটার, পরীক্ষার হলে ভাই ভুল করা যাবে না। ভাই যা যা শিখাচ্ছি সুন্দর মতো একটু নোট করো, মাথার মধ্যে গেঁথে নাও, ইনশাল্লাহ তুমি পারবে। কারণ মহান রব্বুল আলামিন হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত যারা যুদ্ধে ক্ষেত্রে বা যুদ্ধ ময়দানে যারা লেগে থাকে বা টিকে থাকে তারাই কিন্তু আলটিমেট সাকসেস হয়ে থাকে। সো তোমাকে সাকসেস হতে হবে, তোমার মা বাবার মুখে হাসি ফোটাতে হবে, কারণ তোমার মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে যে তুমি ভালো কিছু করবে, তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবা, তাদের এই স্বপ্নকে তোমাকে পূরণ করতে হবে। কারণ আমাদের মা বাবারা বেসিক্যালি আমাদের স্বপ্নগুলোকে কি করে থাকে, মানে তাদের স্বপ্নগুলোকে আমাদের মাধ্যমে পূরণ করে থাকে। সো এ কারণে তোমাদের এই স্বপ্নকে তোমাদের কি করতে হবে, পূরণ করতে হবে, এবং এজন্যই কিন্তু তুমি প্রতিজ্ঞাবদ্ধ এবং তাদের কাছে কিন্তু তুমি দায়বদ্ধ। বুঝতে পারছেন আমার কথা? ওকে, চলেন চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলেছে একটুখানি লক্ষ্য করেন দেখি ভাইয়েরা, একটুখানি আনসার দেওয়ার ট্রাই করেন দেখি। একটু চমকপ্রদ একটা কোশ্চেন, এটা কিন্তু একটা ভালোই চমকপ্রদ একটা কোশ্চেন। কীরকম একটুখানি আসেন আমরা দেখি, এবং আমরা একটুখানি দেখি যে এখান থেকে কি হয়। স্থির তাপমাত্রা, যেটা আমি ইতিমধ্যে বলেছিলাম, স্থির তাপমাত্রা কারণে কি বয়েলের সূত্র, বয়েল বাবা তোমারে ডাকতেছে, বারবার বয়েল বাবা তোমারে ডাকতেছে, এই বাবা আমি তো বয়েল, আমি তো সিদ্ধ হয়ে গেছি, গরমে তো সিদ্ধ হয়ে গেছি, এই কথা বলতেছে। তার মানে কি তাপমাত্রা স্থির মানে বয়েলের সূত্র। কিসের সূত্র? বয়েলের সূত্র। আর টি স্থির বলার সাথে আমি বুঝে গেছি এটা বয়েলের সূত্র। নির্দিষ্ট ভরের, এই যে আবার বলেছে নির্দিষ্ট ভর মানে কি এম, অর্থাৎ এম অথবা ডাব্লিউ, নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব। কি বলছি? ঘনত্ব চাপের মধ্যকার সম্পর্ক। ঘনত্ব মানে কি ভাইয়া? ডি দ্বারা প্রকাশ করি, অথবা আমরা যেটাকে রো দ্বারা প্রকাশ করি। ঘনত্ব আমরা কি জানি যে ঘনত্ব কি লেখা যায়, যে রো ইকুয়াল লেখা যায় এম বাই ভি, অথবা আমরা জানি ঘনত্ব ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? ঘনত্ব ইকুয়াল ভর বাই আয়তন। কি লেখা যায়? ভর বাই আয়তন। সো ওই কনসেপ্ট থেকে আমরা বেসিক্যালি এখান থেকে দেখবো যে আসলে ঘটনাগুলো কি কি ঘটে। এদের মধ্যে কি দেখবো? ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক। কি দেখবো? পি এর মধ্যকার সম্পর্ক আসলে কোনটা, অর্থাৎ ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কি। ভাইয়া দেখো তোমরা একটা বিষয় জানো না? কি জানো না? অবশ্যই একটা বিষয় জানো। কি জানো? সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি? আদর্শ গ্যাসের সমীকরণ অর্থাৎ বয়েল চার্জ অ্যাভোগাড্রোর সূত্রর সমন্বয় করে আমরা পাই কি ভাইয়া? যে আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা হচ্ছে পিভি ইকুয়াল কি লেখা যায়? এনআরটি। আমি কার সাথে সম্পর্ক বের করতে চাই? চাপের সাথে কিসের? ঘনত্বের। চাপের সাথে ঘনত্বের। তাহলে আসেন এখান থেকে আমরা দেখে ফেলেছি পি ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? ভি এখানে আছে, ভি রেখে দিলাম। এন ইকুয়াল লেখা যায় কি ভাইয়া? কোনো বস্তুর ভর বা পদার্থের ভর বা আণবিক ভর ইন্টু কি লেখা যাবে? আরটি লেখা যাবে। এখন আমার কথা হচ্ছে এইখান থেকে আমরা জানি ঘনত্ব ইকুয়াল কি লেখা যায়? এই ঘনত্বকে কেমিস্ট্রিতে ডি দ্বারা বা ডেনসিটি দ্বারা প্রকাশ করা হয় থেকে। সো এখান থেকে পি যে আছে, পিকে ঠিকঠাক রাখলাম। এই আণবিক ভরটাকে কি করলাম ভাইয়া? আণবিক ভরটাকে আমি এদিকে উপরের দিকে নিয়ে আসলাম। পি এম ইকুয়াল কি বললাম? যে ভাইয়া কোনো পদার্থের ভর, বা এখান থেকে কি করলাম? ভি আর টি বললাম। অর্থাৎ এইটা হচ্ছে কোনো পদার্থের ভর। পদার্থের কি বললাম ভাইয়া? পদার্থের ভর। তাহলে আমি এখানে বলছি পদার্থের ভর বাই আয়তন যদি হয়, ভর বাই এটা কি হচ্ছে ভাইয়া? আয়তন। ভর বাই আয়তন মানে কি ভাইয়া? ঘনত্ব। তাহলে আমি এখান থেকে বলতে পারবো পি এম ইকুয়াল কি লেখা যাবে ভাইয়া? ডি আর টি। অর্থাৎ ডি মানে হচ্ছে কি ভাই? এই টোটালটা আমাদের বেসিক্যালি ঘনত্বকে নির্দেশ করতেছে। কি করতেছে? ঘনত্বকে নির্দেশ করতেছে। আর ঘনত্ব নির্দেশ করা মানে কি? ডি কে নির্দেশ করতেছে। অর্থাৎ পি এম ইকুয়াল আমি কি বলতে পারতেছি? ডি আর টি। পি এম ইকুয়াল কি বলতেছি? ডি আর টি। পি এম ইকুয়াল আমি যদি ডি আর টি বলি, তাহলে পি এম ইকুয়াল ডি আর টি হলে এখান থেকে চাপের সাথে কার সম্পর্ক? ঘনত্বের সম্পর্ক। অর্থাৎ পি এম ইকুয়াল কি বলছি? পি এম ইকুয়াল বলছি ডি আর টি। তাহলে এখানে চাপের সাথে, অর্থাৎ এই যে চাপের সাথে ডি এর কি সম্পর্ক? যদি আমি চাপ বাড়াই তাহলে আমার কি হবে? ঘনত্ব বেড়ে যাবে। চাপ বাড়াইলে ঘনত্ব বেড়ে যাবে। চাপ যদি কমাই তাহলে ঘনত্ব কি হবে? কমে যাবে। তার মানে কি? এর সাথে সমানুপাতিক প্রপোর্শনাল সম্পর্ক। তুমি যদি আমাকে টানো আমি তাহলে যাব, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি ছেড়ে চলে আসবো। স্ট্রিক্ট এরকম ঘটনাটা, বুঝতে পারছেন? তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যাও এবং মন থেকে চাও তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাকে গ্রহণ করে নেবে। তুমি যদি না চাও সাদরে, তাহলে তোমাকে সাদরে সে গ্রহণ করবে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই চরম বাস্তবতা। সো এখান থেকে আমি পি এর সাথে কি দেখতেছি ভাইয়া? ডি এর সমানুপাতিক সম্পর্ক। কি দেখতেছি? পি এর সাথে ডি এর সমানুপাতিক সম্পর্ক। সো এই কারণে আমি বলতে পারবো পি সমানুপাতিক ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। বোঝা গেছে লক্ষ্মী সোনারা? বোঝা গেছে? একটু বলো দেখি ভাইকে, একটু ভাইকে বলো তো সবাই বুঝতে পারছেন কিনা? বাচ্চা কাচ্চারা বোঝা গেছে? বোঝা গেছে? একটু বলো তো যে ভাইয়া দেখো তুমি যদি জাস্ট বিষয়টা বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, বেসিক কনসেপ্ট আসলে কি? ওই যে বেসিক কনসেপ্ট বলতে পিভি ইকুয়াল এনআরটি, এই সমীকরণকে ডেরিভেটিভ করলে তুমি সুন্দর মতো স্টেপ বাই স্টেপ সাজায় ফেলে দেখবা এই জিনিসটা তোমার কাছে খুব ইজিলি কি হবে যাবে? একবারে স্মুথলি
মাথা ঠান্ডা রেখে রিল্যাক্সে আনসার দিতে পারবা। সো একটু সবাই ভাইকে বলেন ক্লিয়ার কিনা। দেখো ভাইয়া প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই জোস লেভেলের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে খুবই জোস লেভেলের কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো আসার চান্স সব থেকে বেশি, এবং প্রত্যেকটা টপিক থেকে এবং প্রত্যেকটা পোষণ বা পারপোজ থেকে তোমাদের কী কী কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলোই কিন্তু রেখেছি আজকের এই ক্লাসে। সো একটু ভাইকে জানান। ওকে চলেন ক্লিয়ার হলে ওয়াই লিখে জানা যান। চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। 6 নাম্বার কোশ্চেন, এই যে দেখেন এটা আরও একটা চমকপ্রদ কোশ্চেন। কি বলেছে ভাইয়া? আংশিক চাপের কোশ্চেন। কি বলছে? আংশিক চাপের কোশ্চেন বলছে। আংশিক চাপের কোশ্চেন মানে কি? এখান থেকে তোমরা দেখছিলা যে গ্রাহামের ব্যাপন সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র নামে একটা সূত্র দেখছিলা, ডাল্টন স্যার দিয়েছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে যে কনসেপ্টটা বলা ছিল সেটা বলা ছিল এরকম যে পরস্পর বিক্রিয়াহীন এক বা একাধিক গ্যাস মিশ্রণের মিশ্রণ পরস্পরের সাথে যদি বিক্রিয়া না করে তারা ইন্ডিভিজুয়ালি আমাদের বেসিক্যালি যে কাজটা করে থাকে, যে চাপটা দিয়ে থাকে, সেটা হচ্ছে মোট চাপের কী হবে ভাইয়া? সমান হবে। সো এই কথাটাই আমাদের বলছিল। সো ধরো আমরা একটু দেখি যে ম্যাথমেটিক্সটা আমাদের কি বলছে বা এখান থেকে আমাদের কি বলতে চায়। কি বলছে ভাই? সমান ভরের বড় কোশ্চেন দেখে আনসার কিন্তু ভাই ভুল করা যাবে না বা পেনিক খাওয়া যাবে না ভাই। বড় কোশ্চেন আসতেই পারে, তুমি স্মুথলি জাস্ট স্টেপ বাই স্টেপ আগাবা, দেখবা সবথেকে ইজিয়েস্ট ওয়েতে তুমি করবা এই কোশ্চেনের আনসার করতে পারবা। সমান ভরের কি বলছে? সমান ভরের অর্থাৎ এটার মানও M1 যদি হয় তাহলে এটার মান হচ্ছে M2, অর্থাৎ এটাও যদি W1 হয় এটাও আমাদের কি হবে? W2 হবে। সমান ভরের দুটি গ্যাস A এবং B একই চাপ। কি বলছে? একই চাপ, মানে এটাও যদি কি হয় পি এ যা এই পিবি ও তা দুটোর ক্ষেত্রে চাপের মান কি হবে? সমান। ও তাপমাত্রা দুটি পৃথক পাত্রে সংরক্ষিত, দুটো আলাদা পাত্রের মধ্যে কিন্তু তাপমাত্রা চাপ সব সমান কিন্তু আলাদা পাত্রে সংরক্ষিত। এ ও বি এর আণবিক ভরের অনুপাত কি বলা আছে? এ এবং বি এর আণবিক ভরের অনুপাত, তার মানে কি এম এ গ্যাসের অনুপাত এবং এম বি যে আছে গ্যাস দুইটার ভরের অনুপাত, আণবিক ভরের অনুপাত 2/3 হলে পাত্র দুটির আয়তনের অনুপাত কত? কি বলছে ভাইয়া? আয়তনের অনুপাত চাইছে। কি চাইছে? অর্থাৎ ভি এ বাই হচ্ছে ভি বি ইকুয়াল হোয়াট? এটা তোমার কাছ থেকে চাচ্ছে। তুমি কি এটা বের করতে পারবা না? আরে পারবো না মানে আমরা দেখে আসছি না কিছুক্ষণ আগে বেসিক বলে একটা কথা বলছি না? কি বেসিক বলছিলাম? এই যে আমরা জানি লক্ষ্মী সোনারা পিভি ইকুয়াল কি জানি? এনআরটি। কি জানি? সোনা ময়না পাখিরা দেখো পিভি ইকুয়াল কি জানি আমরা? এনআরটি। কি জানি? পিভি ইকুয়াল এনআরটি। এই পিভি ইকুয়াল এনআরটি দিয়ে আসলে ভাই কি হবে? এই যে দেখেন আসেন এখান থেকে কি হবে? পিভি কে ঠিক রাখলাম, এন ইকুয়াল জানি কোনো পথের ভর বা আণবিক ভর ইন্টু আরটি। তার মানে এখান থেকে ঘটনা কি? ঘটনা হচ্ছে আণবিক ভর লাগবে। কি লাগবে? আণবিক ভর লাগবে। মানে এম এর সাথে আমি সম্পর্ক করব কার? এম এর সাথে আমি সম্পর্ক করব ভি এর। কার সাথে কার রিলেশন? ভি এর সাথে এম এর রিলেশন। ভি এর সাথে এম এর রিলেশন। তাহলে ভি এর সাথে এম এর রিলেশন কি? এই যে ভি, এই ভি, এই এম, এই ভি, এই এম, এই ভি, এই এম। তাহলে ভি আর এম এর মধ্যে রিলেশন কি ভাই? এই যে দেখো আমি এখান থেকে সবগুলো যদি কনস্ট্যান্ট করে দেখি বা চাপাই দিয়ে থাকি তাহলে এখান থেকে আমি দেখবো ভি কি হচ্ছে? ভি ইকুয়াল আমি বলতে পারি 1/m। তার মানে কি? এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি হচ্ছে ভাইয়া? যে এটার মধ্যে আমরা দেখতেছি কি ভাইয়া? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি হয় থেকে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ভি এর সাথে যদি কোনো গ্যাসের আয়তন বাড়ানো হয় তাহলে আণবিক ভর কমে যায়, আর আণবিক ভর যদি আমাদের কি হয়? বাড়া থাকি তাহলে আয়তন কি হয় থেকে? কমে যায়। তাহলে এইটার মধ্যে যদি এরকম সম্পর্ক হয় অর্থাৎ ভি এর মধ্যে আমি কি দেখবো? জাস্ট এটাকে উল্টাই দেবো না, কারণ আমি বলবো কি ভি এ বাই কি বলবো? ভি বি। তার মানে এখান থেকে আণবিক ভরের সম্পর্ক হবে এম বি বাই কি হবে? এম এ। কিন্তু আমরা জানি এম বি বাই এম এ মানে কি? ভি এ বাই হচ্ছে ভি বি ইকুয়াল কি বলবো ভাইয়া? 3/2। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। খুব কঠিন জিনিস, জাস্ট মাথা ঠান্ডা রাখো, প্রত্যেকটা পোষণ জাস্ট অ্যানালাইসিস করো, দেখবা কোশ্চেন তোমার কাছে ভাই ইজি হতে বাধ্য। এটা হচ্ছে মেইন বিষয়, মেইন পারপাস হচ্ছে এটা। কোশ্চেন তোমার কাছে ইজি হতে বাধ্য থাকবে। সো এখান থেকে আমি পাচ্ছি কত ভাইয়া? এই যে 3/2। কি হবে? 3/2, যেটা তোমরা ইতিমধ্যে আনসার দিয়েছো। জাস্ট ঠান্ডা মাথা, আমি বারবার বলতেছি একটা বিষয়, সেটা হচ্ছে ভাই রিল্যাক্স রেখে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে মেইন পারপাস আমাদের। ওকে সবাই একটু ভাইকে বলেন তো এটা সবাই বুঝতে পারলেন কিনা? এটা সবাই বুঝতে পারছেন কিনা? কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? সবাই একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, একটু সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন, যাতে আমরা সবাই মিলে এই ক্লাসটা করতে পারি এবং বেশি পরিমাণে পার্টিসিপেন্ট নিয়ে যাতে আমরা আজকের এই ক্লাসটা করতে পারি এবং সবাই মিলে যাতে আমাদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আজকের এই ক্লাসকে আমরা প্রাণবন্ত করতে পারি। সো সবাই এই তো জোস। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ভাইয়া? যে 3/2 কি হবে? 3:2। 3:2 কি হবে? 2 হয়ে যাবে। কেন হইলো? ভি এর সাথে কি হয় থেকে? এম এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভি এর সাথে এম এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার কারণে আমাদের আনসার এটা। ওকে চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো।
এই যে দেখেন 7 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোন লেখচিত্রটি বয়েলের সূত্রকে সমর্থন করে? অর্থাৎ বয়েলের সূত্র আমরা কি জানি, বয়েলের সূত্র আমরা জানি কি ভাইয়া, কোনো গ্যাস স্থির তাপমাত্রায় আর টি কি হয় থেকে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে ভি ইকুয়াল কি হচ্ছে ভাইয়া, কে ইন্টু 1/পি। তার মানে এখান থেকে আমি বলতে পারি ভি ভার্সেস কি হবে, ভি ভার্সেস 1/পি এর গ্রাফ আমাদের হইতে পারে। তারপর হচ্ছে আমরা বলতে পারি পি ভার্সেস কি হচ্ছে 1/পি এর গ্রাফ হইতে পারে, সরি 1/ভি এর গ্রাফ হইতে পারে। তারপরে এখান থেকে আমরা বলতে পারি যে ভাইয়া কি হবে, যে অর্থাৎ পিভি ভার্সেস কি হবে, পিভি ভার্সেস পি এর গ্রাফ অথবা ভি এর গ্রাফ। অর্থাৎ এই যে পি আর ভি এর মধ্যে রিলেশন ব্যতীত অন্য কোনো কিছু গ্রাফ হওয়ার এখানে চান্স বা সুযোগ নাই। আসেন এখন আমরা দেখবো এখান থেকে কি হচ্ছে পিভি, কি আছে পিভি, অর্থাৎ পি আর ভি এর মধ্যে দিয়ে ঘটনা ঘটাইছে। এখান থেকে আমরা বলছিলাম পিভি ভার্সেস ভি। এখন পিভি ভার্সেস যদি হয় থাকে তাহলে এখান থেকে পিভি ইকুয়াল হচ্ছে কে, তাহলে পিভি হচ্ছে কোন অক্ষে আছে ভাইয়া, ওয়াই অক্ষে, ওয়াই ইকুয়াল কে, আমরা জানি ওয়াই ইকুয়াল যদি কে হয়, অর্থাৎ এই যে পিভি ভার্সেস হচ্ছে কি, পিভি ভার্সেস যদি কি হয় থাকে পিভি ভার্সেস পি অথবা যদি ভি হয় থাকে, এইটার ক্ষেত্রে কি হবে ভাই, গ্রাফটা আমাদের এরকমটা হবে না, অর্থাৎ ওয়াই ইকুয়াল কে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল কি হবে, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এই যে ভাই গ্রাফটা আমাদের হওয়ার কথা ছিল আসলে এরকম, গ্রাফটা আসলে হওয়ার কথা ছিল এই গ্রাফটা এরকম করে না, এই গ্রাফটা যদি এরকম বলতাম তাহলে এটা ঠিকঠাক ছিল, এরকম যদি বলতাম তাহলে ঠিকঠাক ছিল। তার মানে এটা আমি বলতাম হচ্ছে কি T1, এটাকে বলি T2, এটা যদি T3 বলতাম তাহলে হইতো। যার মানে এই আনসারটা আমাদের হচ্ছে না, না হলো তাহলে বাদ। তাহলে লক এই যে ভি ভার্সেস 1/পি, ভি ভার্সেস 1/পি, এই যে ভিটা আছে কোথায় ভাইয়া, ভিটা আছে এখানে, তার মানে এটা হচ্ছে কি ওয়াই অক্ষে আছে, এইটা এম বা আমরা কি বলতে পারি এম ইন্টু ঢাল বলতে পারি 1/পি মানে কোন অক্ষ হয়, এক্স অক্ষে। অর্থাৎ আমরা জানি ওয়াই ইকুয়াল কি হয় থেকে ভাইয়া কে এক্স, যেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কি হয় থেকে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, কি হয় থেকে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, এই যে ভাই এটা যদি এখান থেকে বলতাম বা এরকম করে একটু ছেড়ে দিয়ে এরকম করে বলতাম যে ভাই এই যে এখান থেকে এরকম বলতাম, অথবা এই যে এখান থেকে বলতাম, তার মানে কি ঘটনা কি, এই যে এখান থেকে আমাদের ডট ডট হয়েছে, অর্থাৎ এইটা যদি হইতো এরকম গ্রাফটা তাহলে আমি বলতাম কি ভাইয়া এইটা আমাদের হবে, যেহেতু আমরা এটা দেখতেছি এরকমটা না, তার মানে এই গ্রাফটাও আমাদের হবে না। তাহলে ঘটনা কি, ঘটনা হচ্ছে লগ পি লগ ভি, লগ পি লগ ভি হওয়ার চান্স আছে। তাহলে আসেন আমরা লগ পি লগ ভি দেখবো। তার মানে আমরা এখান থেকে কি পাইছিলাম, আমরা পাইছিলাম যে পিভি ইকুয়াল কি লেখা যাবে ভাইয়া কে, আমি উভয় পাশে কি করলাম লগ নিলাম, কি নিলাম উভয় পাশে লগ নিলাম, লগ পি লগ পিভি ইকুয়াল কি বললাম লগ কে, কিন্তু আমার লগ কি লাগবে, লগ পি ভার্সেস লগ ভি। তাহলে আমি এখান থেকে বলতে পারি লগ পি প্লাস কি বলতে পারি লগ ভি ইকুয়াল কি বলতে পারি লগ কে, এটা আমি বলতে পারি লগ কে বলতে পারি। এখন আমার কথা লাগবে, অথবা আমি এখান থেকে কি করতে পারি, আচ্ছা এই কাজেই আমরা করি সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে লগ পি ভার্সেস লগ ভি, তাহলে লগ পি ইকুয়াল কি বলতে পারি আমরা ভাইয়া লগ কে মাইনাস কি বলবো লগ কি বলবো লগ ভি। তাহলে আমার লাগবে কি ভাই, এইটা যেহেতু আমাদের কি একটা ধ্রুবক না, এটা যেহেতু একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, অর্থাৎ সি হিসেবে আমরা কাউন্ট করলাম, কি বললাম এটাকে সি হিসেবে কাউন্ট করলাম। তার মানে এইটা হচ্ছে কি কোন অক্ষে আছে ভাইয়া, ওয়াই অক্ষে আছে। তাহলে এখানে ঢালটা কত ভাইয়া মাইনাস, মাইনাস হচ্ছে কি ভাইয়া -1 ইন্টু আমরা কি বলবো লগ কি বলবো লগ ভি, আর এখানে প্লাস কি হবে ভাইয়া সি, সি বলতে আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি অর্থাৎ লগ কে। সো এখান থেকে -1, অর্থাৎ এখান থেকে আমাদের গ্রাফটা হবে কি ভাইয়া, ঢালটা হবে নেগেটিভ, ঢালটা হবে কি ভাইয়া নেগেটিভ, ঢালটা নেগেটিভ মানে কি স্লোপটা কি আমাদের খাড়া বরাবর যাবে নাকি নিচের দিকে ঢালু হবে, অবভিয়াসলি যখন ঢালটা কি থেকে নেগেটিভ হয়ে থাকে তখন আমাদের ঢালটা নিচের দিকে যায়। আর যদি পজিটিভ হইতো তাহলে সেটা কি হইতো, যে ভাই পজিটিভ হইলে এটা এইরকম করে না গিয়ে আমাদের কি হইতো এইভাবে চলে যেত, এইভাবে চলে যেত। সো এই কারণে আমরা বলতেছি এই গ্রাফটা আমাদের কি হবে ভাইয়া, এই গ্রাফটা হবে এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার বা কাঙ্ক্ষিত গ্রাফ। ওকে, সো এটা ঢালটা হচ্ছে নিচের দিকে, যার কারণে স্লোপটা হচ্ছে নিচের দিকে, স্লোপটা হচ্ছে নিচের দিকে, স্লোপটা যখন নিচের দিকে তখন হচ্ছে আমাদের এটা, এবং ট্যান কত ডিগ্রি মান, ট্যান 135 এর মান হচ্ছে -1। সো এই কারণে আমরা বলছি এটা হচ্ছে আমাদের এইদিকে স্লোপটা এরকম। কারণ এটার ক্ষেত্রে কি হওয়া উচিত ছিল ভাই, লগ পি ভার্সেস লগ ভি এর ক্ষেত্রে এটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে গেছে কি ভাই পজিটিভ দিকে হয়েছে, এটা হওয়ার কথা ছিল এই দিক বরাবর, তাহলে আমরা বলতে পারতাম যে এইটা ঠিকঠাক আছে। সো একটু ভাইকে বলেন তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবাই বুঝতে পারছেন কি না, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটু ভাইকে বলেন, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না। ওকে জোস জোস, সবাই 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 একটু আনসার দেন, সবাই একটু আনসার দেন, প্যারা নাই, লাইফ ইজি, লাইফ ইজি, ইজি কি করতে হয় বানায় নিতে হয়। সবাই একটু ভাইকে বলেন যে এটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ভাইকে ওয়াই লিখে জানালেই ভাইয়া বুঝে যায় যে আসলে ক্লিয়ার, সবার সব কনসেপ্ট কি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে। সো একটু ভাইকে বলে দেন যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা, ওয়াই লিখে জাস্ট একটু জানাই দেন, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো।
ওকে 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 চলেন, একটু চমলক্ষ দেখানো হলো, একটু চমলক্ষ দেখানো হলো। ওকে চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। এই যে 8 নম্বর কোশ্চেন, কি বলছে ভাইয়ারা, কি বলেছে? বয়েলের সূত্র অনুসারে, ইতিমধ্যে আমরা বয়েলের এই পার্টটা দেখে ফেলেছি যে বয়েলের সূত্র অনুসারে কি হয়, যে পিভি ইকুয়াল কে, পিভি ইকুয়াল কি হয়, কে হয়, পিভি ইকুয়াল কি হয়, কে হয়। কেন হয়? ওই যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয় থেকে। অর্থাৎ আমরা বয়েলের সূত্র কি জানি, ভি ব্যস্তানুপাতিক 1/p, যেখানে টি এবং এন কি হয় থেকে ভাই, স্থির হয় থেকে বা ধ্রুব হয় থেকে। এখন আমার এই কনসেপ্ট থেকে আমি কি বলতে পারবো, যে ভি ইকুয়াল কি বলতে পারি, কে ইন্টু অর্থাৎ ধ্রুবককে উঠানোর জন্য, সমানুপাতিককে উঠানোর জন্য হচ্ছে আমি এটা নিলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি কি লেখা যাবে ভাই, পিভি ইকুয়াল কি বলা যাবে ভাই, কে লেখা যাবে। এটা হচ্ছে বয়েলের সূত্র। সেটা যদি এন সংখ্যক গ্যাসের জন্য হয় থেকে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি ভাই, যে P1 V1 ইকুয়াল কি বলতে পারবো, P2 V2 ইকুয়াল বলতে পারবো ডট ডট আপ টু PN VN সংখ্যক গ্যাসের জন্য আমাদের হবে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই কেটা আসলে অর্থাৎ ধ্রুবকটা যে আছে, এই যে ধ্রুবকটা যে আছে, এই ধ্রুবকটা আসলে তাপমাত্রা ও ভর স্থির, ওই যে বললাম তাপমাত্রা তার মানে টি, আর ভর বলতে হচ্ছে এখানে ডাব্লিউ কে বোঝাচ্ছি মানে এন স্থির। কে ধ্রুবকের ভৌত তাৎপর্য কি, অর্থাৎ এই কেটার ভৌত তাৎপর্য কি, ভৌত মানে এটা আসলে কি নির্দেশ করে, ভৌত তাৎপর্য কি নির্দেশ করে। আমরা সবাই জানি একটা বিষয়, তোমরা ফিজিক্সের মধ্যে এই বিষয়টা পড়ছিলাম, অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম। আমরা জানি কোনো পদার্থ বা কোনো বস্তুর ওপর বেসিক্যালি, যদিও কেমিস্ট্রি পড়াই, সো দেখেন ফিজিক্সটা হচ্ছে একটুখানি বলি, সেটা হচ্ছে কোনো পদার্থের ওপর যদি আমরা কি দিকে বল প্রয়োগ করি এবং বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলে থাকি আমরা, কৃতকাজ বলি না। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল কি বলা যায় ভাইয়া, ডাব্লিউ ইকুয়াল বলা যায় এফ ডট এস। তার মানে ঘটনা হচ্ছে কি, বল ও সরণের ডট গুণফলকে কি বলা থাকে ভাইয়া, কৃতকাজ বলা থাকে। যদিও কাজ হচ্ছে কি ভাইয়া, স্কেলার রাশি, কিন্তু এইখানের মধ্যে বল এবং সরণ দুটাই কি আছে, ভেক্টর রাশি। আমরা জানি দুটো ভেক্টর রাশির ডট গুণফল করলে কি হয় থাকে ভাইয়া, স্কেলারে পরিণত হয় থাকে, যার কারণে কৃতকাজ কি একটা স্কেলার রাশি। এখন আমার কথা হচ্ছে ভাই, এখান থেকে আপনি কাজ কেন পড়াচ্ছেন ভাই, আপনি না পড়ানোর কথা হচ্ছে কেমিস্ট্রি, কিন্তু আপনি কাজ কেন পড়াচ্ছেন ভাই, দরকার আছে আসেন। ডাব্লিউ ইকুয়াল আমি বলতে পারতেছি বলের হোক কি ভাইয়া নিউটন, আর সরণের হোক কত ভাই মিটার। এখান থেকে আমি বলতেও পারি এফ এস কি বলা যায়, কস্থেরা বলা যায়, উপাংশ আমি লিখলাম নিউটন মিটার। এই নিউটন মিটার যে আছে, এই নিউটন মিটারকে আমরা অনেক সময় বলে থাকি কি ভাইয়া জুল, কি বলে থাকি জুল, অর্থাৎ কাজের একক কি হয় থেকে জুল হয় থেকে, কাজের একক কি হয় থেকে জুল হয় থেকে। এখন আমার কথা হচ্ছে এইখানের মধ্যে ভাই এটার সাথে এটার তাৎপর্য কি, এখানে কি আছে ভাই, বল বলা আছে, কি বলা আছে, বল বা ফোর্স। এখান থেকে ক্ষেত্রফল বলা আছে মানে এরিয়া, যেটা হচ্ছে মিটার স্কয়ার হয় থেকে প্রস্থের ক্ষেত্রফল। সরণ যেটা আছে এটা হচ্ছে একক হয় থেকে মিটার। এটার কাজের একক কি হয় থেকে ভাইয়া, নিউটন মিটার হয় থেকে, কি হয় থেকে নিউটন মিটার হয়। এখন এর তাৎপর্যটা আমি কিভাবে বের করবো, আসেন একটুখানি দেখি। পিভি ইকুয়াল কি পাইছি ভাইয়া, পিভি ইকুয়াল পাইছি কি ভাই, কে না। তাহলে পি যে চাপ যে আছে, চাপের ক্ষেত্রে আমরা একক কি জানি, 1 ATM, কি লেখা যায় ভাই, এটিএম লেখা যায় 101.325 এত প্যাসকেল হয় থেকে। অথবা আমরা 760 মিলিমিটার পারদ বলতে পারি, অথবা 76 সেন্টিমিটার 76 সেন্টিমিটার পারদ চাপ বলতে পারি। অথবা এখান থেকে তুমি বলতে পারো যে 760 টর, 760 টর বলতে পারো। অথবা এখান থেকে 101.325 এরকম হচ্ছে কিলো প্যাসকেল দিয়েও বলতে পারো। ওকে, সো এই কনসেপ্টগুলো থেকে আমি কি আসলে দেখতেছি, আমরা জানি চাপ যে আছে, চাপের কি হয়ে থাকে ভাই, চাপের এসআই হোক কত বা প্রেশার, পি ইকুয়াল কি যায় এফ বাই এ না। তাহলে এখন আমার এখান থেকে চাপের এসআই হোক কত, যে ভাই নিউটন পার মিটার স্কয়ার। কেন, এই যে বলের হোক হচ্ছে নিউটন আর প্রস্থের ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কয়ার, যার কারণে নিউটন পার মিটার স্কয়ার হয় কি ভাই এসআই হোক। এই নিউটন পার মিটার স্কয়ার যদি হয়, তাহলে আমি এখানে চাপের জন্য কি করলাম, নিউটন পার মিটার স্কয়ার ভয় দিলাম, নিউটন পার কি করলাম ভাইয়া, মিটার স্কয়ার ভয় দিলাম। আর আয়তন যে আছে, আমরা আয়তনের ক্ষেত্রে দেখেছিলাম না, আয়তনের এসআই হোক কি হয় থেকে, আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, আয়তন এসআই একক, আয়তনের এসআই হোক কি হয় থেকে ভাইয়া, মিটার কিউব, কি হয় থেকে আয়তনের এসআই হোক কি হয় থেকে ভাই, মিটার কিউব হয়। কারণ আমরা আয়তন কি জানি, ভি ইকুয়াল কি দেখা যায়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি লেখা যায় ভাইয়া, উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে দৈর্ঘ্য আমাদের এসআই হোক কত মিটার, প্রস্থর এসআই হোক কত মিটার, আর উচ্চতার এসআই কত মিটার, তার মানে এটা কি হয় একক হয় মিটার কিউব, এসআই একক। তাহলে মিটার কিউব যদি হয় থাকে, তার মানে আয়তনের ক্ষেত্রে আমি কত পাচ্ছি ভাইয়া, মিটার কিউব। তার মানে ঘটনা হচ্ছে কি ভাই, এখান থেকে তাৎপর্য আমি কত পাচ্ছি, তাৎপর্য পাচ্ছি নিউটন পার মিটার স্কয়ার। তার মানে দুইটা ওমিট হয়ে গেছে, অর্থাৎ নিউটন এখান থেকে মিটার 2 প্লাস হচ্ছে কি ভাই 3 ইকুয়াল আমি বলবো কি কে। তার মানে এখানে আসতেছে কি নিউটন মিটার। আর নিউটন মিটার মানে আমরা কি জানি, এই যে নিউটন মিটার মানে আমরা দেখেছি কাজ বা কৃত কাজ, অর্থাৎ নিউটন মিটার দিয়ে আমরা এখান থেকে বলতেছি এটার তাৎপর্য কি বোঝাচ্ছে আমাদের ভাইয়া, কাজকে আইডেন্টিফাই করে দিচ্ছে, কি করতেছে, কাজকে আইডেন্টিফাই করতেছে। বোঝা গেছে, বোঝা গেছে পোলাপান, একটু বলবেন আমাকে যে ভাই বোঝা গেছে, যে ভাই বল আমাদের নির্দেশ করতে, যদি আমি বলতাম শুধুমাত্র নিউটন আসছে, কি আসছে, শুধুমাত্র নিউটন আসছে, তাহলে বলে দিতাম যে বল আসছে। সো এখান থেকে আমরা এই বিষয়টা বুঝে যাই যে ভাই আসলে এই কোশ্চেনের আনসার কি হবে। সবাই একটু ভাইকে বলেন তো যে সবাই এই প্রশ্নটুকু ক্লিয়ার কি না, সবাই একটু ভাইকে বলেন এই প্রশ্নটুকু সবার কাছে ক্লিয়ার কি না। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না, একটু ভাইকে জানান যে এটা সবার কাছে ক্লিয়ার কি না। এই কোশ্চেনটা আসার চান্স খুব বেশি, খুব বেশি, একটু ভাইকে বলেন।
ওকে ওকে, সবাই 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 একটু ভাইকে জানাবেন, সবাই একটু জানাবেন। ওকে, চলেন চলেন আমরা দেখি। ওকে, ওকে, আসেন আসেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলছে যে ভাই স্থির তাপমাত্রায়, আবার বলেছে স্থির তাপমাত্রা, তার মানে বয়লের সূত্র, কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন নিম্নের কোন প্রক্রিয়া নির্দেশ করে। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন, কিসের চাপ মানে পি এর সাথে ভি এর এই সম্পর্ক আমরা কি দেখেছিলাম ভাইয়া, ভি ব্যস্তানুপাতিক 1/p, অর্থাৎ পিভি ইকুয়াল কি বলছিলাম, কে বলছিলাম। সো ওই কনসেপ্ট থেকে আমরা বেসিক্যালি এখান থেকে দেখতেছি যে এখান থেকে পরিবর্তন নিম্নের কোন প্রক্রিয়া নির্দেশ করে। এবং আমরা এখান থেকে আসলে কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা বয়লের সূত্র তো এটা জানি, বয়লের সূত্র কি জানি, বয়লের সূত্র ভি ব্যস্তানুপাতিক 1/p। চার্লসের সূত্র কি জানি, চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির থেকে, কি থেকে, পি, চার্লস চাপ কি থেকে ভাইয়া, চাপ স্থির, যেটা কি হয় থেকে ভাইয়া ভি সমানুপাতিক টি হয় থেকে। গেলুসাকের সূত্র, গেলুসাক যেটা আছে, গেলুসাকের সূত্র কি হয় থেকে ভাইয়া, পি সমানুপাতিক টি, যেখানে টি ভি কি থেকে স্থির থাকে। এখন এইখানের মধ্যে যেটা যারা স্থির থাকে সেইটার উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি এখান থেকে এই বিষয়গুলোকে বলে থাকি। যদি আমাদের ঘটনা হয় ঠিক এরকম, বয়েলের ক্ষেত্রে কি হয় থেকে ভাইয়া, বয়েলের ক্ষেত্রে স্থির থেকে কি ভাই, তাপমাত্রা, তাপমাত্রা স্থির থাকা মানে কি, তাপমাত্রা স্থির থেকে মানে কি সব জায়গায় সেম, তার মানে কি আইসো, আমরা দেখছিলাম না আইসো, আইসো থার্ম, বা আমরা বলতে পারি আইসোথার্ম। আইসোথার্ম মানে কি, আইসো মানে কি জানি আমরা ভাইয়া একই, আর থার্ম মানে হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা কি থেকে ভাই, স্থির থেকে, তার মানে একই থেকে। সো আইসোথার্ম অর্থাৎ বয়লের সূত্রের ক্ষেত্রে। চার্লসের ক্ষেত্রে কি হবে ভাইয়া, চার্লসের ক্ষেত্রে আমরা দেখেছি পি স্থির, কি থেকে ভাই, চাপ স্থির, অর্থাৎ এই কারণে এটাকে বলা থাকে আইসোবারিক, আইসোবারিক কি বলা থাকে, আইসোবারিক বলা থাকে, অর্থাৎ আইসোবারিক বলা হয়। অর্থাৎ এখানে কি থাকে ভাইয়া, যে এটা চাপ স্থির থাকে। আর হচ্ছে গেলুসাক যেটা আছে, গেলুসাকের সূত্রে কি থাকে, গেলুসাকের সূত্রে কি থাকে, গেলুসাকের ক্ষেত্রে আয়তন কি থাকে ভাইয়া, ভি স্থির থাকে, আর আয়তন স্থির থাকা মানে কি ভাইয়া, আইসোক্রনিক, কি হবে, আইসোক্রনিক, আইসোক্রনিক। এখন আইসোক্রনিক যদি হয় তাহলে আমি এখান থেকে দেখতেছি কি আছে ভাই, আমাদের তাপমাত্রা স্থির বলেছে, তাপমাত্রা স্থির বলেছে, বারংবার বলে দিচ্ছে তাপমাত্রা স্থির, তার মানে কি আইসোথার্মাল, কি হবে, আইসোথার্মাল, তার মানে কি টি স্থির, কি হবে, টি স্থির। আর যদি কি আছে আইসোক্রনিক, আইসোক্রনিক মানে আয়তন, আইসোক্রনিক মানে আমি এখান থেকে এটা লিখে দিই, আইসোক্রনিক মানে হচ্ছে আয়তন, আয়তন স্থির মানে ভি স্থির, আর এখান থেকে আইসোবারিক মানে হচ্ছে পি স্থির। যেটা বলবে আমাদের তখন আমরা সেটাকে আনসার করে দেব, তাহলে আমাদের এখান থেকে খুব সহজে আমরা এই কোশ্চেনের আনসার নিয়ে নিতে পারি। ওকে, সো একটু ভাইকে বলেন এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কি না, সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারলেন কি না। এবং এটা সব থেকে ইজিয়েস্ট একটা মোটামুটি বলা যায় যে এটা একটা কোশ্চেন ছিল আমাদের। ওকে, চলেন চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। 10 নম্বর কোশ্চেন কি বলছে, এটা একটা খুবই 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 জোস লেভেলের একটা কোশ্চেন এবং খুবই চমকপ্রদ একটা কোশ্চেন। দেখেন নর্মালি এই কোশ্চেনটা হচ্ছে মানে যদি কোশ্চেন ভালো একটা লেভেলে চলে আসে এবং তোমাদের বেসিক লেভেল থেকে কোশ্চেন করতে চাই এবং খুব কঠিন বলবো এরকমটা না, খুবই ইজিয়েস্ট একটা কোশ্চেন, জাস্ট চেষ্টা করলে হচ্ছে তুমি পেরে যাবা, চেষ্টা করলেই পেরে যাবা, ইজিয়েস্ট একটা কোশ্চেন খুব, বাট এটা আসার চান্সও খুব বেশি, এটা চান্স আসার চান্স সব থেকে বেশি। তো চলেন আমরা একটুখানি দেখি যে আসলে কী বলছে। টি হচ্ছে বেসিক্যালি কী বোঝাচ্ছে ভাই, টি হচ্ছে বেসিক্যালি তাপমাত্রা এবং পি হচ্ছে চাপে, পি চাপে এটা তো আমরা জানি, পি হচ্ছে চাপ বোঝায়। পি চাপে একটি গ্যাসের ঘনত্ব কি বলা আছে ভাই, ঘনত্ব বলা আছে, গ্যাসের ঘনত্ব ডি বলা আছে। গ্যাসটির তাপমাত্রা বৃদ্ধি করে, কি করলাম, গ্যাসটির তাপমাত্রা আমরা কি করছি, বৃদ্ধি করে টুটি করছি। তার মানে ইনিশিয়াল স্টেজের তাপমাত্রা কি ছিল, T1 এর মান ছিল টি, এবং ইনিশিয়াল স্টেজের চাপের মান ছিল P1 হচ্ছে পি, আর ইনিশিয়াল স্টেজের ঘনত্ব ছিল D1 যেটাকে আমি বলতেছি ডি। তাহলে এইখানে মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করে, এইটা আমি কি হলো ভাই T2 হয়ে গেল, কি হয়ে গেল T2 টুটি করলাম। গ্যাসের চাপ আমি কি করলাম, গ্যাসের চাপ কি করলাম ভাইয়া, এই যে গ্যাসের চাপকে একটুখানি কমায় ফেলছি, তার মানে কি করছি যে ভাই এটা হচ্ছে P2 এর মান হচ্ছে P/4। এই অবস্থায় গ্যাসের ঘনত্ব কত, এই অবস্থায় কি বলছে ভাই, গ্যাসের ঘনত্ব কত, মানে তোমার কাছ থেকে জানা যাচ্ছে কি D2 ইকুয়াল ওয়াট। তাহলে আমরা দেখছিলাম না কিছুক্ষণ আগে যে পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল কি দেখছিলাম, এনআরটি, এবং ওই সমীকরণ থেকে আমি একটা বিষয় দেখছিলাম পিএম ইকুয়াল কি লেখা যায়, ডিআরটি না। তাহলে আমার এখান থেকে লাগবে কি কি ভাইয়া, লাগবে হচ্ছে পি, লাগবে টি, আর লাগবে ডি।
অর্থাৎ পিটিডি আমাদের লাগবে, পিটিডি। তাহলে পিটিডি অর্থাৎ এইটা আমাদের স্টপ থাকবে, তাহলে পিটি আর আমাদের স্টপ থাকবে। তাহলে এখান থেকে পি ভাগ এখান থেকে বলতে পারি কি ভাইয়া যে ডিটি, এই জিনিসটা আমাদের এখান থেকে আমরা ডি বাই আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এখান থেকে কি লাগবে টি বাই হচ্ছে এম, এই জিনিসটা আমরা ধ্রুবক হিসেবে ধরে নিচ্ছি। কারণ কি ওই যে বলা আছে যে টি তাপমাত্রা, এখান থেকে আমরা হচ্ছে এটা ধ্রুবক হিসেবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখবো যে পি বাই ডিটি, অর্থাৎ পি বাই ডিটি, অর্থাৎ আমি বলবো এদের ক্ষেত্রে যে পি ওয়ান বাই কি বলবো ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল কি বলবো ভাইয়া পি টু ডি টু টি টু, এদের মধ্যে সম্পর্ক বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে আমি মানগুলো বসা দিই, পি ওয়ানের মান কত ভাইয়া পি, আর ডি ওয়ানের মান কত ভাইয়া ডি, আর টি ওয়ানের মান কত টি। তাহলে এখানে পি টু এর মান কত, পি টু এর মান আমাদের কি বলা আছে পি বাই ফোর, কি বলা আছে পি আপন ফোর, আর এখান থেকে কি বলা আছে ভাইয়া ডি টু এর মান আমাদের বের করতে হবে, ডি টু এর মান কি করতে হবে বের করতে হবে, আর টি টু কি করছি টু টি করছি। তাহলে এইটিকে নাই করে দিলাম, এইটি নাই করে দিলাম। তাহলে এইটি যদি নাই হয়ে যায় তো আমার লাগবে কি ভাই এই পি নাই করে দিলাম। আমি এখান থেকে লাগবে কি আমার ভাইয়া ডি টু লাগবে না, অর্থাৎ কি লাগবে আমার ডি টু লাগবে না। তাহলে ডি টুটাকে এইদিকে আর যদি গুণ করে দিই তাহলে কি আসবে ভাইয়া আর যদি গুণ করে দিই, আর টিটা এইদিকে আর গুণ করে দিই, তাহলে ডি টু অর্থাৎ টু ডি টু ইকুয়াল আমি বলতে পারতেছি এই যে ডি বাই কি হবে ডি বাই এখানে ফোর, কারণ এই ডিটা এখানে গুণ হবে আর ফোরটা নিচে ছিল, সেখান থেকে আমি বলতে পারি ডি টু ইকুয়াল কী হবে ভাইয়া ডি বাই এইট, ডি বাই এইট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি ভাইয়া এটা হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ ডি টু ইকুয়াল কী বলবো ডি টু ইকুয়াল ডি বাই এইট, অর্থাৎ ঘনত্ব কী হবে আগের থেকে কী হবে 8/1 হবে, 8 কি হবে 1 হবে। সো এখান থেকে কাঙ্ক্ষিত আনসার কী হয়ে যাবে ভাইয়া এই যে ঘ নাম্বারটা হচ্ছে ডি বাই এইট। বুঝা গেছে জাস্ট দেখো ইজিয়েস্ট একটা কোশ্চেন ছিল, বাট তোমাকে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, এখানে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। সবাই বুঝতে পারছেন এই কোশ্চেনটা? সবাই একটু বলেন দেখি ভাইকে এটা সবাই বুঝতে পারছেন কিনা, এইটা সবাই বুঝতে পারছেন কিনা, ডি এর এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন কিনা। দেখো এই কোশ্চেনটা যারা যারা পেরেছো তারা অসাধারণ। ওকে, সো একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটু ভাইকে বলতে হবে যে এটা সবাই ক্লিয়ারলি বোঝা গেছে কি না, সবাই ক্লিয়ারলি এটা বুঝতে পারছেন কি না, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটু জাস্ট ভাইকে জানান এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটু ভাইকে জানান যে এটা সবার ক্লিয়ার কি না। ওকে চলেন তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করবো। 11 নাম্বার কোশ্চেন কি বলছে যে 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য, কিসের জন্য ক্লোরিন গ্যাসের জন্য, ভাই ক্লোরিন গ্যাস বলা মানে কি Cl2, কিন্তু এখানে আণবিক ভর দেওয়া আছে না, এটা দেওয়া আছে কি ভাই ডাব্লিউ এর মান, অর্থাৎ কোনো পদার্থের পরিমাণ। গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ কি, ভ্যান্ডার ওয়ালস সমীকরণ কোনটি, ভ্যান্ডার ওয়ালস কি বলছে সমীকরণ, ভ্যান্ডার ওয়ালস সমীকরণ তোমার কাছে আছে। আমরা ভ্যান্ডার ওয়ালস সমীকরণ কি জানি ভাইয়া, সেটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইকুয়াল আমরা জানি কি ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি, এটা হচ্ছে আমরা জানি ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ। এটা কি আছে আমাদের ভাইয়া ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ। এখন এই ভ্যান্ডার ওয়ালসের সমীকরণের ক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে যে কোনো পদার্থের পরিমাণ ডাব্লিউ যদি দেওয়া থাকে তাহলে আমরা এন এর মান আমরা কি জানি ভাইয়া ডাব্লিউ বাই আণবিক ভর। আমরা জানি ক্লোরিন গ্যাস যে রয়েছে এম, ক্লোরিন গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর কত হয় থেকে ভাইয়া যে 71 হয় থেকে, কি থেকে যে 35×70, বাট এখানে 71 হয় থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে 35.5 বাই এখান থেকে বলবো এম এর মান কত ভাইয়া 71, তার মানে এখানে ডিভাইড করে আমাদের আসে হাফ, অর্থাৎ এন এর মান কত আসতেছে ভাইয়া এন এর মান আসতেছে হাফ। এন এর মান যদি হাফ আসে তাহলে এই এন এর মানটা আমি এখানে যদি বসাই দেই তাহলে আমাদের এখান থেকে সুন্দর মতো আমরা আনসার বলে দিতে পারবো। আমরা এই সমীকরণের মধ্যে এন এর মান কি করবো হাফ বসাই দেবো, তাহলে পি আছে পি রাখলাম প্লাস এইখানের মধ্যে কি আছে এন এর মান হচ্ছে হাফ আমি বসাই দিয়ে স্কোয়ার করে দিলাম এ, আর এখানে ভি স্কোয়ার আছে ভি স্কোয়ার রাখলাম, সরি এখানে ইন্টু কি আছে ভাইয়া ইন্টু আছে ভি মাইনাস কি করবো ভাইয়া হাফ, কারণ এন এর মান হাফ বসাই দিলাম, এখানে আছে হাফ আর টি। তাহলে এখান থেকে আমাদের কি আসে, তাহলে এখান থেকে আমি দেখতেছি পি প্লাস কি আসতেছে যে ভাইয়া এখান থেকে আসতেছে আমাদের পি প্লাস কি আসতেছে পি প্লাস এই 1/4 হয়ে যাচ্ছে না, 1/4 যেটা নিচের দিকে চলে আসবে 1/4, এখান থেকে আমি বলবো এ বাই হচ্ছে কি ভাইয়া ভি স্কোয়ার 1/4 এটা আসতেছে ভি স্কোয়ার, ভি এখান থেকে আছে এখান থেকে আমি লসাগু যদি নেই 2, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে ভাইয়া এখান থেকে 2v মাইনাস হচ্ছে কি বি ইকুয়াল আমি বলতে পারবো হাফ আর টি। এই হাফ আর এখানকার এই যে এই হাফ যদি আমি কমন নিই তাহলে এটা কাটা যায় না, যদি কাটা যায় তাহলে এখান থেকে বলতে পারি পি প্লাস কি ভাই এ বাই 4v স্কোয়ার ইন্টু বলতে পারবো 2v মাইনাস বি ইকুয়াল হচ্ছে আর টি, এই জিনিসটা আমরা বলতে পারি। সো পি প্লাস এ বাই 4, এই যে পি প্লাস এখানে 2 আছে, সো 2 আছে তার মানে এটা হবে না, এই যে 2 আছে আবার 2 এখানে আছে হবে না, পি এখানে তো হওয়ার কোনো চান্স, এই যে দেখেন আমাদের অপশন চলে আসছে যে 4 পি প্লাস এই যে এ বাই 4v স্কোয়ার 2v মাইনাস হচ্ছে কি 2v মাইনাস বি আর টি, অর্থাৎ এইখানে আমাদের এ হচ্ছে আন্তঃনবিক আকর্ষণ, এ হচ্ছে একটা ফ্যাক্টর যেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ, বেগ
আন্তঃআণবিক আকর্ষণ বুঝবে। ওকে, এই বেসিক্যালি একটা ফ্যাক্টর যেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফ্যাক্টর। সো একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কি না, এটা সবাই একটু ভাইকে জানান যে এটা সবার ক্লিয়ারলি বোঝা গেছে কিনা। এবং এইটা কিন্তু একটা ভালো লেভেলের হচ্ছে কোশ্চেন ছিল, একবারে ভালো লেভেলের একটা কোশ্চেন ছিল। ওকে চলেন নেক্সট কোশ্চেন। কি বলছে ভাইয়া, নিচের কোনটি উভধর্মী? কি বলছে? উভধর্মী মানে কি, যে ভাই অ্যাসিড ক্ষার দুটার সাথে কি করে থাকে, বিক্রিয়া করে থাকে যারা, তাদেরকে বলা থাকে কি ভাইয়া, উভধর্মী। তাদেরকে কি বলা থাকে, উভধর্মী। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার যাকেই পায় তারই সাথে কি করে থাকে, সে চলে যায়, সেটা হচ্ছে কি ভাইয়া, উভধর্মী। অর্থাৎ অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাকে বলা থাকে উভধর্মী। এখন এখানে আসলে কোনটা হচ্ছে উভধর্মী হবে? এখন দেখো আমরা জানি এইখানের মধ্যে যখন তোমরা হচ্ছে ব্রোনস্টেড লাউরির তত্ত্ব পড়বা, ব্রোনস্টেড লাউরির তত্ত্ব অনুযায়ী কি করবা, যে অ্যাসিড ক্ষারের তত্ত্ব পড়বা। অ্যাসিড কি হয় থাকে ভাইয়া, যারা হাইড্রোজেন আয়ন দান করে, আর ক্ষার কি হয় থাকে, যারা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। যারা হাইড্রোজেন আয়ন কি করে থাকে, যারা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাদেরকে বলা থাকে কি ভাইয়া, ক্ষার বলা থাকে। এখন আমার কথা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার যে আছে, এই অ্যাসিড ক্ষারের মধ্যে আসলে যেটা দুইটাই ক্ষেত্রে করবে সেটাকে আমরা কি বলবো ভাইয়া, যে যেটা গ্রহণও করতে পারবে, যেটা ত্যাগও করতে পারবে, সেটাকে কি বলতে পারবো আমরা, উভধর্মী বলতে পারবো। সো আসেন আমরা দেখি ফসফরিক অ্যাসিড যে আছে, এইটা যে আছে এই অপশনটা একটুখানি দেখেন। এইটার মধ্যে থেকে আমি হাইড্রোজেন যদি সরাই ফেলি, মানে হাইড্রোজেন কি করলাম ভাই, অপসারণ করলাম, হাইড্রোজেন আয়ন অপসারণ করলাম। হাইড্রোজেন আয়ন যদি অপসারণ করি তাহলে কি লেখা যাবে, P4 3- লেখা যাবে। তার মানে আমি অপসারণ করতে পারলাম। আমি আবার যদি যুক্ত করি, আমি আবার কি করলাম ভাই, এটার সাথে যুক্ত করলাম, প্লাস করলাম হাইড্রোজেন আয়ন, তাহলে যুক্ত করলে কি হবে, H2PO4- এখানে দাঁড়াবে, H2PO4- এখানে দাঁড়াবে। তার মানে কি, এটার সাথে আমি যুক্ত করতে পারতেছি, আমি ট্যাগও করাইতে পারতেছি, তার মানে এটা কি উভধর্মী। তারপরে আসেন বাইফসফেট যে আছে, এই বাইফসফেটের ক্ষেত্রে আমি যদি এখান থেকে হাইড্রোজেন আয়ন একটা ত্যাগ করলে কি হবে, SO4 2-। আমি যদি আবার কি করতে ভাই যোগ করাই, হাইড্রোজেন যদি যোগ করাই, তার মানে কি আসবে আমাদের ভাইয়া, H2SO4 হবে। অর্থাৎ আমি যোগও করতে পারতেছি, ত্যাগও করতে পারতেছি, তার মানে এই দুটো অপশনে ঠিকঠাক আছে, তাহলে কি দুটো আনসার, এই যে এখানে সবগুলো লেখা আছে, তার মানে ওইটাই হবে আনসার। এই যে এখান থেকে আছে, এটা হবে আনসার। অপশন লক্ষ্য করতে হবে। পানির ক্ষেত্রে আমরা কি জানি ভাই, হাইড্রোজেন আয়ন আমি যুক্তও করতে পারবো, আমি হাইড্রোজেন আয়ন কি করতে পারবো, ত্যাগও করতে করাইতে পারবো। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা এখান থেকে বলতে পারবো কি ভাইয়া, সবই আনসার। বুঝা গেছে? কারণ পানি একই সাথে কি আছে, অ্যাসিড এবং ক্ষার দুটো হিসেবে কি করে থাকে, কাজ করতে পারে। সো একটু ভাইকে বলেন তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু সবাই একটু ভাইকে বলেন যে এই কোশ্চেনটার কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই ক্লিয়ারলি সুন্দর মতো এবং স্মুথলি বুঝতে পারছেন কিনা, একটু ভাইকে জানান এটা সবাই বুঝতে পারছেন কিনা। এই তো জোস। চলেন নেক্সট কোশ্চেন। 13 নম্বর কি বলেছে 10 মোল গ্যাসে, কি বলেছে 10 মোল গ্যাসে। পোলাপান একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ক্লান্ত লাইফে কখনোই আসবে না যখন তুমি মন থেকে কোনো কিছু চাবা। জীবনে কখনো ক্লান্ত তা চলে আসবে না যখন তুমি মন থেকে চাবা। মন থেকে চাওয়া বলতে কি বোঝাচ্ছি ভাই, তোমার যেটা প্রবল ইচ্ছা শক্তি থাকবে, সেই প্রবল ইচ্ছা শক্তি তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কখনোই তোমাকে ক্লান্তিকর সিচুয়েশন তোমাকে পড়তে দিবে না। কারণ মানুষের জীবন এরকমই, মানুষ যেটা টার্গেট করে, মানুষ যেটা লক্ষ্য করে বা স্থির করে, এবং ইসলামের মধ্যেও বলা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলই হচ্ছে নিয়াতের উপর নির্ভরশীল। তোমার যদি লক্ষ্য ফিক্স থাকে, তোমার যদি নিয়ত ফিক্স থাকে, ইনশাল্লাহ তুমি পারবে, কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। সো এই বিষয়গুলো মাথায় রেখে ভাই তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে, কখনোই পিছপা হবে না, এবং শেষ রক্তবিন্দু থাকা অবস্থা বন্ধ তুমি তোমার সংগ্রামটা চালিয়ে যাবা। ওকে, সো এটা হচ্ছে মেন বিষয়। এখানে কি বলছে ভাইয়া, 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস কি বলছে, 30 মোল গ্যাস বলছে বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ কি বলা আছে, মোট চাপ কি বলছে, মোট চাপ যদি কি হয় ভাই, মোট চাপ অর্থাৎ পি টোটাল বলছে 12 ppm। তার এখান থেকে বলছে Na or A গ্যাসের মোল সংখ্যা হচ্ছে কত ভাইয়া 10, এবং NB গ্যাসের মোল সংখ্যা কত বলছে ভাইয়া 30। তাহলে এখান থেকে বলছে A গ্যাসের আংশিক চাপ কি, A গ্যাসের আংশিক চাপ কত এটিএম, A গ্যাসের কি বলছে আংশিক চাপ কত এটিএম, A গ্যাসের কি, A গ্যাসের কি বলছে আংশিক চাপ কত, কি বলছে A গ্যাসের আংশিক চাপ। তাহলে APA ইকুয়াল হোয়াট, আমরা জানি আংশিক চাপ অর্থাৎ কোন গ্যাসের আংশিক চাপ, চাপ হতে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু কি হবে ভাইয়া, মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু কি হবে, মোট চাপ। আর মোল ভগ্নাংশ কি, মোল ভগ্নাংশ হচ্ছে
মোল ভগ্নাংশ হচ্ছে কি ভাইয়া নিজের মোল বাই হচ্ছে মোট মোল, এটাকে আমরা বলতেছি মোট মোল, এটাকে বলতেছি আমরা কি ভাইয়া মোল ভগ্নাংশ। তাহলে নিজের মোল মানে কি, ওই যে এ গ্যাসের আংশিক চাপ না, এ গ্যাসের আংশিক চাপ, তাহলে এ এর মোল সংখ্যা নিজের মোল বাই হচ্ছে মোট মোল, অর্থাৎ এন এ প্লাস হচ্ছে কি করবো এন বি ইন্টু মোট চাপ অর্থাৎ পি টোটাল, এটা হলে আমাদের কাজ শেষ। তাহলে পি এর জন্য আমাদের কি ভাই এন এর মান কত পাইছি 10, তাহলে এখানে 10 আমি বসাই দিলাম, আর এন বি এর জন্য 30 ইন্টু কত হবে ভাইয়া পি টোটাল হচ্ছে 12, তার মানে ঘটনা কত, ঘটনা হচ্ছে 10 20 10 30 40 ইন্টু হচ্ছে কত ভাইয়া 12, তার মানে এই শূন্য কাটাতে তাহলে 4 3 আর 3 এটিএম হচ্ছে কি তার আংশিক চাপ, 3 এটিএম হবে কি ভাইয়া তার আংশিক চাপ। এখান থেকে আনসার কত পাচ্ছি 3 এটিএম, কি পাচ্ছি 3 এটিএম। বোঝা গেছে সবাই? একটু ভাইকে বলেন তো এই কোশ্চেনটা বোঝা গেছে কিনা, জাস্ট দেখবা আর চোখের দেখাই ধুমাইছে কি করবা আনসার করতে থাকবা। একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কি না, এবং সবাই এটা ক্লিয়ারলি এখান থেকে আংশিক চাপের যে কোনো কোশ্চেন আসলে সবার পারা যাবে কিনা। ওকে 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 ওকে, সবাই 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 একটু বলেন, সবাই একটু আনসার করেন, সবাই একটু আনসার করেন যে ভাইয়া এটার আনসার কি হয়ে গেল, এটার আনসার হয়ে গেল 3 ওকে, এটার আনসার কি 3 ওকে। আসেন এই তো জোস জোস, আসেন আমরা দেখি নেক্সট কোশ্চেন কি বলছে 14 নম্বর কোশ্চেন। এই যে ভাই অনুবন্ধী ক্ষার বলছে, কি বলছে ফসফেট যে আছে ফসফেটের ক্ষেত্রে বলছে এখান থেকে অনুবন্ধী ক্ষার, কি বলছে অনুবন্ধী ক্ষার। এখন অনুবন্ধী ক্ষার এবং অনুবন্ধী অ্যাসিড যে আছে, এই অনুবন্ধী ক্ষার এবং অনুবন্ধী অ্যাসিড কীরকম হবে সেটা একটুখানি বলে দেই তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার যেটা হচ্ছে বেসিক্যালি ব্রোনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী, ব্রোনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী আমরা এই বিষয়টা জানি যে অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে কনসেপ্টটা কীরকম হয়। সেটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম ইতিমধ্যে যেটা হাইড্রোজেন আয়ন দান করে, হাইড্রোজেন আয়ন কী হয়ে থাকে দান, আর বেজের ক্ষেত্রে কী হয়ে থাকে, ক্ষারের ক্ষেত্রে কী হয়ে থাকে হাইড্রোজেন আয়ন কী হয়ে থাকে গ্রহণ করে থাকে, সেটাকে আমরা ক্ষার বলে থাকি। এখন অনুবন্ধী অ্যাসিড যে আছে, অনুবন্ধী অ্যাসিড মানে কি আর অনুবন্ধী ক্ষার মানে কি, অনুবন্ধী অ্যাসিড মানে কি আর অনুবন্ধী ক্ষার মানে কি। এইখানের মধ্যে অনুবন্ধী ক্ষার মানে কি গ্রহণ করবে, কি করবে অনুবন্ধী ক্ষার মানে কি করবে ভাইয়া যে এর সাথে হাইড্রোজেন আয়ন একটা দান গ্রহণ করে দিবা, আর অ্যাসিড মানে এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন কি করবা বিয়োগ করে দিবা, হাইড্রোজেন আয়ন একটা বিয়োগ করে দিবা। তার মানে কি বলছে এখানে অনুবন্ধী ক্ষার, কি বলছে অনুবন্ধী ক্ষার। তার মানে ক্ষার মানে কি হাইড্রোজেন একটা যুক্ত করে দাও, হাইড্রোজেন এর সাথে কি করবা এটা যুক্ত করে দাও, হাইড্রোজেন যুক্ত করে দিলে কি হবে এইচ কি হয়ে যাবে 2 হয়ে যাবে, দুইটা হয়ে যাবে PO4, আর এখানের মধ্যে দুইটা আয়ন ছিল যার কারণে কি হবে একটা আয়ন হবে, একটা চলে যাবে হাইড্রোজেন আয়ন পজিটিভ আয়ন একটা চলে যাবে যার কারণে H2PO4, H2 কি হবে এটা কি হবে না, এখানে আমাদের H2PO3 হয়ে গেছে, কি হয়েছে 4 আসছিল আমাদের, এখান থেকে কি আসছিল 4 আসছিল। সো এই যে অক্সিজেনের তো কোনো চেঞ্জ হবে না, এখান থেকে যদি বাদ দিতাম এইটাকে আমি বলতে পারতাম কি ভাইয়া অনুবন্ধী অ্যাসিড, কি বলতাম অনুবন্ধী অ্যাসিড বলতাম, কি বলতাম এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী আমার কাছে থেকে সে আছে কি ক্ষার, অনুবন্ধী ক্ষার, এটা হচ্ছে কি ভাইয়া অনুবন্ধী ক্ষার। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটার আনসার কি, এটার আনসার কি বলেন বলেন, এটার আনসার কি, সবই তোমাদের হাতে, সবই তোমাদের হাতে। তাহলে দেখো ভাইয়া এটার আনসার কি হবে, সবাই বলে দেন যে ভাইয়া এটার আনসার হয়ে যাবে কি অনুবন্ধী ক্ষার পোলাপান অনুবন্ধী ক্ষার বলেছে, বলেন দেখি এটার আনসার কি, যে ভাইয়া অনুবন্ধী কি হবে অনুবন্ধী ক্ষার, এটার আনসার কি হবে বলেন দ্রুত। সবাই একটু আনসার দেন, অনুবন্ধী অ্যাসিড মানে কি, অনুবন্ধী অ্যাসিড মানে হচ্ছে যোগ করা, অনুবন্ধী অ্যাসিড মানে কি যোগ করা। ও আচ্ছা সরি, এখান থেকে অনুবন্ধী অ্যাসিড মানে হচ্ছে কি জানি আমরা, অনুবন্ধী অ্যাসিড মানে হচ্ছে যোগ করা, অনুবন্ধী অ্যাসিড মানে হচ্ছে যোগ করা। একটুখানি দাঁড়ান, অনুবন্ধী ক্ষার তার মানে হাইড্রোজেন আমরা রিলিজ করব, একটু বলেন দেখি
অনুবন্ধী ক্ষারক মানে কি করবো আমরা এখান থেকে আমরা কি করবো অনুবন্ধী ক্ষারক মানে একটা ত্যাগ করাবো অনুবন্ধী ক্ষারক মানে একটুখানি সিলি মিস্টেক আমরা অনুবন্ধী ক্ষার মানে হচ্ছে এখান থেকে কি করবো অনুবন্ধী ক্ষার মানে হচ্ছে এখান থেকে রিলিজ করাবো অনুবন্ধী ক্ষার একটু এদিক সেদিক হয়ে গেছে মানে বিয়োগ করাবো আর এখানে হচ্ছে অনুবন্ধী এসিড মানে হচ্ছে যোগ করাবো অনুবন্ধী এসিড মানে যোগ করাবো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি দেখেন এখান থেকে হচ্ছে একটু এদিক সেদিক হয়ে গেছে সো এখান থেকে আমরা কি বলবো ভাইয়া এখান থেকে কি হবে অনুবন্ধী ক্ষার মানে হচ্ছে কি ভাই অনুবন্ধী ক্ষার মানে হচ্ছে কি বাদ দাও ক্ষার দেওয়া মানে কি বাদ দাও তাহলে অনুবন্ধী ক্ষার মানে কি বাদ দেবো তাহলে হাইড্রোজেনের একটা যদি বাদ দেই তার মানে বাদ দেওয়া মানে কি আমাদের ভাইয়া PO4 3 মাইনাস আসবে PO4 এটা আসবে অর্থাৎ এটা হচ্ছে কি অনুবন্ধী ক্ষার এটা হবে কি অনুবন্ধী ক্ষার আমি একটু এদিক সেদিক করে ফেলেছি অনুবন্ধী কি হবে ভাইয়া অনুবন্ধী ক্ষার হবে আর এটা হবে কি ভাই আমি যোগ করে দেওয়া মানে কি যোগ করে দেওয়া মানে হচ্ছে এখান থেকে H2PO যোগ করে দেওয়া মানে এখান থেকে হচ্ছে PO এখান থেকে এটা আমাদের বেসিক্যালি হচ্ছে না সো অনুবন্ধী কি হচ্ছে অনুবন্ধী ক্ষার তাহলে অনুবন্ধী ক্ষার মানে হচ্ছে কি অনুবন্ধী ক্ষার মানে হচ্ছে আমরা কি করবো অনুবন্ধী ক্ষার মানে বিয়োগ করে দেবো আর অনুবন্ধী অ্যাসিড মানে যোগ করে দেবো অনুবন্ধী অ্যাসিড মানে যোগ করে দেবো যদি যোগ করে দিতাম তাহলে কি আসতো আমাদের ভাইয়া এটা যদি যোগ করে দিতাম অর্থাৎ HPO4 2 এর সাথে যদি একটা হাইড্রোজেন যোগ করে দেয় তাহলে H2 কি আসবে ভাইয়া PO4 এরকম আসবে H2PO4 যদি হইতো তাহলে H2PO4 যদি হইতো তখন আমরা এটাকে বলতাম কি ভাই অনুবন্ধী অ্যাসিড বলতাম অ্যাসিডের ক্ষেত্রে যুক্ত হয় অ্যাসিডে কি হয় অ্যাসিড বাবার ক্ষেত্রে কি হবে যুক্ত হবে অ্যাসিডে কি হবে ভাইয়া যুক্ত হবে ওকে জোস চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো 15 কি হচ্ছে ভাইয়া যে একই তাপমাত্রায় কি বলে দিয়েছি একই তাপমাত্রা মানে টি এর মান সেম কি হবে টি স্থির বা একই তাপমাত্রা হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস কি বলছে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত আরএমএস অর্থাৎ রুট মিন স্কয়ার সিআরএমএস ভেলোসিটির ক্ষেত্রে আমরা কি জানি রুট মিন স্কয়ার অর্থাৎ এখানে যেহেতু তাপমাত্রা সেম তো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত 2 আর অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত 32 তাহলে এখান থেকে আমরা জানি সিআরএমএস ভেলোসিটি ইকুয়াল কি √3RT বাই কি লেখা যায় ভাই √3RT বাই m অথবা বলতে পারি √3p বাই কি লেখা যায় রো 3p বাই রো মানে এই কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারবো ভাইয়া এই কনসেপ্ট থেকে আমরা বেসিক্যালি বলতে পারবো এই কনসেপ্ট থেকে কি বলা যাবে আমাদের ভাইয়া এই কনসেপ্ট থেকে আমাদের বেসিক্যালি বলা যাবে যে যেহেতু আমাদের তাপমাত্রা কি বলেছে যেহেতু তাপমাত্রা আমাদের কি করছে স্থির করে দিয়েছে কি করছে তাপমাত্রা স্থির করেছে একই তাপমাত্রা বা তাপমাত্রা কি করছে স্থির করে দিয়েছে তাপমাত্রা স্থির করে দেওয়া মানে কি ওর নিয়ে আর কোনো কাহিনী করা যাবে না তার মানে এই আর এর মান তো আমরা জানি এসটিপিতে 8.314 তাপমাত্রা স্থির তার মানে 3ও আমাদের নেওয়া দরকার নেই দুটোর ক্ষেত্রে সেম হবে তাহলে আমরা জানি এখান থেকে সিআরএমএস ভেলোসিটির ক্ষেত্রে আমরা জানি কি হয় থেকে যে আণবিক ভর ঘনত্বের আণবিক ভর কি থেকে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় কি থেকে আণবিক ভর ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এখান থেকে আমাকে বলছে কি সিআরএমএস বেগের অনুপাত অর্থাৎ আমি এখান থেকে বলবাম যে ভাই সিআরএমএস হাইড্রোজেন গ্যাস যে রয়েছে আর এখান থেকে বলবো সিআরএমএস ভেলোসিটি কি হবে ভাইয়া যে অক্সিজেন গ্যাসের অনুপাত কি হবে অক্সিজেন গ্যাসের অনুপাত সেটা হবে রুট ওভার কি বলবো ভাইয়া এই যে এখানের মধ্যে বলবো এম অক্সিজেন বাই কি করবো এম হাইড্রোজেন তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে রুট ওভার কি আসবে ভাইয়া অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 32 হাইড্রোজেনের কথা কত ভাইয়া 2 তাহলে 2 দিয়ে 32 কে কাটলে হয় কত ভাইয়া 16 কে রুট করলে কত হয় ভাইয়া 4 কি হবে 4 তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি কত ভাইয়া 4 যে ভাইয়া সিআরএমএস ভেলোসিটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে অক্সিজেন গ্যাসের অনুপাত আমাদের কত দাঁড়াবে 4 কত দাঁড়াবে 4 সো দিস ইজ দ্য কারেক্ট আনসার সো একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কি না কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা সবাই একটু ভাইকে বলেন এটা সবার ক্লিয়ার কি না ওকে জোস চলেন নেক্সট কোশ্চেনে মুভ করবো ওকে জোস ওকে দেখেন এই কোশ্চেনটা কি বলছে আমাদের বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া বিচ্যুতির ক্রম কোনটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের বিচ্যুতির ক্রম কোনটি অর্থাৎ আদর্শ গ্যাস যে আছে আমরা জানি কি ভাই আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়ে থাকে যে সকল গ্যাস কি হয়ে থাকে ভাইয়া যে সকল গ্যাস কি হয়ে থাকে বিচ্যুতির ক্রম কোনটি তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে বিষয়টা আমরা জানি যে আদর্শ গ্যাস কি হয়ে থাকে বয়েল চার্জ অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে আর পিভি ইকুয়াল এনআরটি হয়ে থাকে এখন এই পিভি ইকুয়াল এনআরটি যে হয়ে থাকে এখন এইখানের মধ্যে বেসিক্যালি বলা হয়েছে গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্যের মধ্যে যে চাপ যে আছে চাপের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এবং আয়তনের ক্ষেত্রে বেসিক্যালি দুইটা ক্রুটি লক্ষ্য করা যায় যে গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য হয়ে থাকে এবং এখানে বলা হয়েছিল পাত্রের কণা মানে পাত্র গ্যাসগুলো যে রয়েছে গ্যাসের কণাগুলো যে রয়েছে এরা পরস্পরের সাথে কি করে না সংঘর্ষে লিপ্ত হয় না আর এদের মধ্যে চাপের মধ্যে হচ্ছে কি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে না এই দুটো কনসেপ্ট থেকে আমাদের বেসিক্যালি পরবর্তীতে ভ্যান ডার ওয়ালস সমীকরণ দেওয়া হয়েছিল এবং যেখান থেকে বেসিক্যালি আমাদের একটা বিষয় লক্ষ্য করা গেছে যে পি যে আছে এখান থেকে আসেন আমরা একটা বিষয় দেখি সেটা হচ্ছে পিভি ইকুয়াল কি বলা যায় পিভি ইকুয়াল বলা যায় জেড এনআরটি এখন জেডটা কি ভাইয়া জেডটা হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি জেড ইকুয়াল পিভি বাই এনআরটি
এখন জেডটা কি, জেডটা বেসিক্যালি হয় থেকে পেশন গুণাঙ্ক, জেডটা কি থেকে জেড হচ্ছে পেশন গুণাঙ্ক, জেড হচ্ছে কি বলি আমরা পেশন গুণাঙ্ক, তোমরা জানো সবাই পেশন গুণাঙ্ক। আর এই পেশন গুণাঙ্ক যে রয়েছে, পেশন গুণাঙ্ক আসলে ঘটনা কি, জেডের পেশন গুণাঙ্ক হচ্ছে জেড হচ্ছে কি ভাই ভি রিয়াল অর্থাৎ আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস বা হচ্ছে কি আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত, আইডিয়াল গ্যাসের অনুপাত। এখন এইটাকে বলা থাকে কি ভাই জেড বলা থাকে। এখন এই জেডের ক্ষেত্রে যদি কি হয় থাকে ভাই, জেডের মান যদি আমাদের কি থাকে, জেড আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের অনুপাত যদি 1 হয় থাকে, মানে সেম হয় থাকে, তখন সেটা আমরা বলে থাকি কি ভাই আদর্শ গ্যাস, কি বলি আদর্শ গ্যাস বলি। আর যদি ঘটনা এরকম হয় থাকে অর্থাৎ জেড নট ইকুয়াল 1, তাহলে এখানে আমরা বলবো কি ভাই বাস্তব গ্যাস। এবং এখান থেকে বেসিক্যালি একটা বিষয় লক্ষ্য করা যায়, যদি জেড গ্রেটার দ্যান 1 হয় থাকে তাহলে আমরা এখানে হচ্ছে কীভাবে বিকর্ষণ হয় থাকে, কী থেকে বিকর্ষণ। আর যদি জেড লেস দ্যান 1 হয় থাকে তাহলে সেটা কী থেকে আকর্ষণ, বিচ্যুতি দেখা যায়, কী থেকে আকর্ষণ। এখন আমার কথা হচ্ছে এইখানের মধ্যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটির বিচ্যুতি বেশি দেখা যায়। এখান থেকে তোমরা জানো সবাই যে এখান থেকে যে যে গ্যাসগুলো নিয়ে ডিল করা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তারপরে হচ্ছে হিলিয়াম গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপরে হয় দেখে তোমার অ্যামোনিয়া যে আছে। এইখানের মধ্যে দেখা যায় যে অ্যামোনিয়া যে গ্যাসটা আছে এটার বিচ্যুতি সব থেকে বেশি, বিচ্যুতি বেশি। এটার বিচ্যুতি কেন বেশি, কারণ এখানে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে, ঠিক আছে হাইড্রোজেন বন্ড বিদ্যমান, হাইড্রোজেন বন্ড বিদ্যমান থাকার কারণে এখান থেকে বেসিক্যালি গ্রাফটা বেসিক্যালি আমরা এভাবে লক্ষ্য করে থাকি। এটা যদি আদর্শ গ্যাসের জন্য যেটি কল আমরা 1 বলে থাকি, তাহলে এইটার ক্ষেত্রে কী থাকে বিচ্যুতিটা বেশি হয় থাকে অ্যামোনিয়ার ক্ষেত্রে। আর এখান থেকে আমরা জানি যার আণবিক ভর যত বেশি তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি, যার আণবিক ভর যত বেশি তার ভ্যান ডার ওয়ালস বল তত বেশি, তত বেশি। যার কারণে এখান থেকে আমরা দেখে থাকি যে কার্বন ডাইঅক্সাইড কী হয়ে থাকে আণবিক ভর কী হয়ে থাকে ভাই বেশি হয়ে থাকে, যার কারণে এটা নিচের দিকে অবস্থান করে থাকে একটু। বাট তার থেকে কী থেকে নাইট্রোজেনে কী হয়ে থাকে, নাইট্রোজেনের আণবিক ভর কী হয়ে থাকে ভাই আরেকটু কী হয়ে থাকে কম হয়ে থাকে, যার কারণে নাইট্রোজেনটা এখানে অবস্থান করে। কিন্তু হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় বেসিক্যালি কী হয়ে থাকে, হাইড্রোজেনটা কী থেকে আণবিক ভর কম হয়ে থাকে, যার কারণে উপর দিকে বিকর্ষণ হয়ে থাকে, আর হিলিয়ামটা একটুখানি নিচের দিকে অবস্থান করে। সো এখান থেকে আমি বলতে পারবো অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে কী থাকে বিচ্যুতি সব থেকে বেশি হবে, কিন্তু এইখানের মধ্যে কী দেখা যাচ্ছে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইডে দেখা যাচ্ছে, যার কারণে হবে না। এখান থেকে দেখছি যে নাইট্রোজেনে দেখানো হয়েছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডে দেখানো হয়েছে সব থেকে বেশি, যার কারণে এগুলো হবে না। সো আমাদের কাঙ্ক্ষিত আনসার কী হবে, এ নাম্বার হবে। সবাই একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা। আমি একবারে মোটামুটি একটা ওভারঅল সিনারিও তোমাদের সামনে দাঁড় করানোর জন্য হচ্ছে বেসিক্যালি এই বিষয়টা দেখাই দিলাম, যাতে হচ্ছে এখান থেকে তোমাদের কোনো ডাউট না থাকে। একটু ভাইকে বলবেন এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না, একটু ভাইকে জানান এটা সবার ক্লিয়ারলি। ওকে 30। ওকে চলেন নেক্সট কোশ্চেন। নিচের কোনটি লুইস অ্যাসিড, কি বলছে ভাইয়া নিচের কোনটি লুইস অ্যাসিড, কি বলছে ভাইয়া লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস অ্যাসিড, অর্থাৎ ব্রোনস্টেড লাউরি তত্ত্ব আর একটা হচ্ছে লুইস তত্ত্ব বা লুইস অ্যাসিড মতবাদ। লুইস অ্যাসিড মতবাদ যে রয়েছে, লুইস অ্যাসিড মতবাদ, এই লুইস অ্যাসিড মতবাদটা কি বলে ভাইয়া, লুইস অ্যাসিড মতবাদটা বলে যাদের লন পেয়ার ইলেকট্রন মানে মুক্তজোড় ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করার মতো জায়গা আছে তাদের লুইস অ্যাসিড। তাহলে কাদের কাদের আছে ভাইয়া, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আছে, ব্রোন ট্রাইফ্লয়েড যে আছে ব্রোন ট্রাইফ্লয়েডের আছে, ফেরিক ক্লোরাইড যে আছে ফেরিক ক্লোরাইডের আছে। সো এইগুলোকে আমরা কি বলবো ভাইয়া লুইস অ্যাসিড বলতে পারবো। তাহলে লুইস খার কারা, লুইস খার কারা, লুইস খার হচ্ছে লুইস খার হলো যারা লন পেয়ার ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা কি বলে থাকি লুইস খার বলি, কি বলি লুইস খার বলো। এখন লুইস খার কারা হবে ভাইয়া, যেমন আমরা বলে থাকি পানি, অ্যামোনিয়া, এদের ক্ষেত্রে কি থাকে এক জোড়া করে মুক্ত ইলেকট্রন, বাট পানির ক্ষেত্রে কি থাকে 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। সো এরা কি করতে ইলেকট্রন দান করতে পারে, ফসফেট এরা কি করতে পারে ইলেকট্রন দান করতে পারে, যার কারণে এরা বলবো লুইস খার। সো এখান থেকে আমরা দেখতেছি নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, এই যে অ্যামোনিয়া এটা হচ্ছে কি আমি বলবো ভাইয়া লুইস খার, এটা কখনোই না, এটা তো অ্যাসিড এমনিতেই অ্যাসিড, কিন্তু লুইস অ্যাসিড না, মানে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করার মতো জায়গা থাকতে হবে। তার মানে ঘটনা কি এই যে অষ্টক সংকোচন, তার মানে কি অ্যালুমিনিয়াম যে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আমাদের কেন হলো একটু আমি লক্ষ্য করি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন, কারণ অ্যালুমিনিয়াম যে আছে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন থেকে কয়টা 3টা, 1টা 2টা 3টা বলো। এখন ক্লোরিন যে আছে ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে কি থেকে 7টা করে ইলেকট্রন থাকে, কিন্তু একটা দিয়ে হচ্ছে কি শেয়ার করা ইলেকট্রন গ্রহণ করে থাকে, অর্থাৎ এই যে এভাবে বেসিক্যালি গঠনটা হয় থাকে। অর্থাৎ এইখানে আমাদের দেখতে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা 2টা 4টা 6টা, কিন্তু আরও একটা যারা কি করবে ইলেকট্রন গ্রহণ করার মতো তাদের জায়গা বিদ্যমান আছে, যেহেতু বিদ্যমান আছে যার কারণে সে কি করবে একজনা মুক্ত ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যার কারণে এদেরকে বলা থাকে লুইস অ্যাসিড। বুঝা গেছে প্লাবান, সবাই একটু বলেন দেখি ভাইকে
সবাই একটু ভাইকে বলেন তো এটা বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে জানান এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। হ হ হ চলেন নেক্সট 18 ব্রোনেস্টার লাউরির অ্যাসিড কি বলছে ভাইয়া, কোনটি ব্রোনেস্টার লাউরির অ্যাসিড কি বলছে, ওই যে ব্রোনেস্টার লাউরি কিছুক্ষণ আগে আমি দেখাইলাম, যেটা হাইড্রোজেন আয়ন দান করে সেটাকে বলি অ্যাসিড, যেটা হাইড্রোজেন আয়ন কি করে থেকে গ্রহণ করে তাকে বলি আমরা কি ভাইয়া ক্ষার। ব্রোনেস্টার লাউরি কি বলে যে ভাইয়া প্রোটনীয় মতবাদও বলা থাকে, কি বলা থাকে এটাকে প্রোটনীয় মতবাদও বলা থাকে, প্রোটনীয় মতবাদও ব্রোনেস্টার লাউরির মতবাদকে বলা থাকে। যেটা হাইড্রোজেন আয়ন দান করে, হাইড্রোজেন আয়ন কি করে দান করে তাকে বলি অ্যাসিড, কি বলবো অ্যাসিড। আর যেটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, হাইড্রোজেন আয়ন কি করে থাকে ভাই গ্রহণ করে তাকে কি বলি, তাকে ক্ষার বলি, তাকে কি বলি ক্ষার বলি। সো এখান থেকে কি হবে ভাইয়া, কোনটা হচ্ছে কি ভাই লাউরির অ্যাসিড, তাহলে অ্যাসিড কোনটা হবে, যে ভাই কোনটা দান করবে, হাইড্রোজেন আয়ন দান করবে কোনটা, হাইড্রোক্সিল আয়ন থেকে কি কোনোভাবে আমাদের হাইড্রোজেন আয়ন দান করা যায় দেখছো কোনো দিন না, দেখি নাই, যখন এটা আনসার হবে না। ফসফিন আয়ন যে রয়েছে, ফসফিন এখানে কি আছে একজোড়া মুক্তচর ইলেকট্রন আছে, কি আছে একজোড়া মুক্তচর ইলেকট্রন আছে, হাইড্রোজেন দান করতে পারবে না, প্রোটন সে গ্রহণ করতে পারবে, প্রোটন সে গ্রহণ করে ফসফিন PO4 প্লাস আয়ন পরিণত হতে পারবে, বাট এটার ক্ষেত্রে হবে না। বাট এখান থেকে দেখেন কার্বনেট যে আছে, কার্বনেট কি করবে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারবে, কি করবে গ্রহণ করতে পারবে, কিন্তু ছেড়ে দেওয়ার মতো হাইড্রোজেন আছে নাই, কারণ হাইড্রোজেন নাই এর মধ্যে, সো হবে না। তাহলে এটা কি হবে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কারণ কি এই যে এখান থেকে এক জোড়া কি করবে অ্যামোনিয়াতে পরিণত হবে এবং কি হবে হাইড্রোজেন আয়ন দান করতে অ্যাবিলিটি তার থাকবে বা বিদ্যমান থাকবে। বুঝা গেছে আমার কথা, বুঝা গেছে আমার কথা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা বলবো কি ভাই এটা, যে এটা হচ্ছে ব্রোনেস্টার লাউরির অ্যাসিড, কি হবে ব্রোনেস্টার লাউরির অ্যাসিড। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবেন, যাতে সবাই মিলে আমাদের লাস্ট অব্দি পর্যন্ত কোশ্চেনগুলো আমরা সুন্দর মতো সলভ করতে পারি। আমরা 30টা কোশ্চেন রেখেছি এবং খুবই টপনস 30টা কোশ্চেন রাখা হয়েছে এখানে। ওকে চলেন নেক্সট কোশ্চেন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস 19 নম্বর কোশ্চেন কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে ঘটনা কি, ঘটনা হচ্ছে ভাইয়া টি এর মান কত হচ্ছে 27 প্লাস হচ্ছে কি ভাই 273 মানে 300 তাপমাত্রা। হিলিয়াম গ্যাস, কোন গ্যাস হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর কত জানি আমি, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর জানি 4। আরএমএস বেগ কত কি বলছে ভাইয়া, আরএমএস বেগ অর্থাৎ রুট মিন স্কয়ার আর সিআরএমএস ভেলোসিটি ইকুয়াল হোয়াট, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, এখানে আর যেহেতু দেওয়া আছে সো এটা নিয়ে আমাদের ক্যালকুলেশনে কোনো প্যারা হওয়ার কথা না। আরএমএস ভেলোসিটি ইকুয়াল কি জানি রুট ওভার 3RT বাই কি বলবো ভাইয়া 3RT বাই কি বলবো এম, এটা হচ্ছে আমাদের। তাহলে সিআরএমএস ভেলোসিটি ইকুয়াল কি বলবো রুট ওভার 3 ইন্টু আর এর মান তো আমাদের লাগবে না, সো আর দেওয়া আছে, এবং টি এর মান কত দেওয়া আছে ভাই 300 কেলভিন, কি দেওয়া আছে 300 কেলভিন, এম এর মান হচ্ছে কত ভাই 4 যদি হয় তাহলে আসেন 3 গুণ করলে হয় 900, কি হবে 900 ইন্টু কি ভাইয়া আর বাই কত ভাইয়া 4, তাহলে এটাকে রুট করে দাও, রুট করে দিলে এখান থেকে আমি কি করবো 300 যে কি হয়ে যে 300কে বর্গ করলে কত হয় 3 3 9 বাট না 300 না 30, এটা হচ্ছে 30কে যদি আমি বর্গ করি আর 30 স্কোয়ার যদি আমি করি ইন্টু হচ্ছে আর বাই কি করবো ভাই এখান থেকে 2 এর উপর স্কোয়ার করি, তাহলে বর্গমূল চলে গেল, তাহলে এখান থেকে আসবে 30 ইন্টু কি ভাইয়া আর বাই হচ্ছে কি 2, মানে এখানে রুট আর থাকবে, তাহলে এখান থেকে আমি 2 দ্বারা কি করবো 15, তাহলে 15 রুট আর আমি পাবো 15 রুট আর বাট রুট এটা হয় নাই কারণ এটা কী হয়ে গেছে অন্য কিছু হয়ে গেছে 15 রুট আর, সো এরকম আমাদের আসতেছে। বাট এখান থেকে একটা জিনিস শিখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এইটা আমরা কি জানি ভাই এটা হচ্ছে রুট সাইন না, দাঁড়াও একটু ভালো করে দিই, এটা হচ্ছে আমরা কি জানি রুট সাইন, বাট এটা যদি এরকম করে দাও তাহলে এটা হচ্ছে গামা, এটাকে কি বলে থাকে ভাই গামা, বাট এটা তোমাদের লেভেলের গামা না, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে গামা বেসিক্যালি বলা থাকে, গামা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এটা যখন হায়ার স্টেজে যাবা তখন হচ্ছে বেসিক্যালি এটা শিখতে পারবা। ওকে, সো একটু ভাইকে বলেন যে ভাইয়া এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটার আনসার সবার ক্লিয়ারলি বুঝে গেছে কিনা, এটার আনসার সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটু ভাইকে জানান, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ওকে জোস চলেন নেক্সট কোশ্চেন। এসএটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসএটিপি হচ্ছে কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট অ্যান্ড টেম্পারেচার গ্যাসের মোলার আয়তন কত লিটার, মোলার আয়তন কি বলছে ভাইয়া কত লিটার হবে, মোলার আয়তন কি বলছে কত লিটার হবে। সো এটা সবাই পারা উচিত, কারণ কি ভাইয়া ইতিমধ্যে বলে দিয়েছিলাম যে ভাই এসএটিপির ক্ষেত্রে কি থাকে ভাই, এসএটিপির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে থাকে, এসএটিপির ক্ষেত্রে কি ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমাদের কি থাকে ভাই তাপমাত্রা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস এবং আয়তন আমাদের কি থাকে ভাই, আয়তন আমাদের ভি ইকুয়াল হয় থেকে একটা হবে, এবং এসটিপির ক্ষেত্রে আমরা কি জানি ভাই, এসটিপির ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ হয় থেকে পি ইকুয়াল হয় থেকে 1 atm অ্যান্ড এখান থেকে আয়তন হয় থেকে 22.4 লিটার, কিন্তু এসএটিপির ক্ষেত্রে কী হবে ভাইয়া 24.789 এত লিটার, যেটা আমি প্রথমেই তোমাদেরকে এখান থেকে বলে দিয়েছিলাম।
অর্থাৎ 24.4 দিলেই কিন্তু ধরা খাবা। 24.789 লিটার, 24.789 এটা লিটার। অর্থাৎ এখান থেকে এই কোশ্চেন আনসার একবারে ইজি। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসতে পারে, ঠাস করে দেখবা যেটা তুমি কল্পনাও করো নাই, সেই কোশ্চেন কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা তো বাচ্চা প্রশ্ন, আমি বলেই দিয়েছি তো, এটা তো বাচ্চা প্রশ্ন। এখন ভাইয়া যেহেতু বাচ্চারা, লক্ষ্মী বাচ্চা কাচ্চা সোনা ময়না পাখিরা, দেখো ভাইয়া গ্যাস ধ্রুবকের মান কোনটি সঠিক নয়। গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া? গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে আমরা জানি গ্যাস ধ্রুবক অর্থাৎ আর কে সার্বজনীন মোলা গ্যাস ধ্রুবক বলা থাকে। গ্যাস ধ্রুবক অর্থাৎ গ্যাস ধ্রুবক বলতে আমি কি বোঝাচ্ছি ভাইয়া? আর কে আমরা বুঝে থাকি। আর যেটা আছে আর এর ক্ষেত্রে আমরা মান জানি কি ভাইয়া? যে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। যখন আমাদের কি থেকে ভাইয়া যে পি নেওয়া হয় দেখি ভাইয়া এটিএমে, আয়তন না হবে কত ভাইয়া? লিটারে। অ্যান্ড দেন পরবর্তীতে বাকিগুলো এরকম না হবে। এবং আর এর ক্ষেত্রে আমরা কি জানি? লিটার এটিএমে হবে, এটা বেসিক্যালি লিটার এটিএমে হবে, এটা হয় থেকে। তারপরে যদি আমাদের কি থেকে এসআই হবে 8.314 এত কি জুল পার কেলভিন পার মল, এটা হচ্ছে আর এর মান। তারপর আমরা জানি আর এর মান কি দেবে? ক্যালোরি হচ্ছে 1.987 এত ক্যালোরি পার মল পার কেলভিন, এটা হচ্ছে মোল হবে। তারপর আমরা সিজিএস হোকে কি মান জানি? সিজিএস হোকে মান জানি আমরা আর ইকুয়াল কি যায় 8.314, 1 জুল ইকুয়াল কি যায় 1 জুল ইকুয়াল লেখা যায় 10⁻⁷ আর্ক। তাহলে 8.314 ইন্টু 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। আর এখান থেকে যদি ফুট পাউন্ড লেখকে লিখি তাহলে 2780 পয়েন্ট কি হবে? ফুট পাউন্ড লেখক। এই ফুট পাউন্ড লেখকে হচ্ছে কি 2780 পয়েন্ট এইটা। তার মানে আমি এখান থেকে দেখতেছি এইটা লিটার এটিএম লেখকে আমাদের মানটা ঠিকঠাক আছে, ক্যালোরি লেখকে মান আমাদের 1.987 এটা ঠিকঠাক আছে, 2783.63 যেটা ফুট পাউন্ড লেখকে এটা মান ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে কি কোনটা ঠিক নয়, কি বলেছিল? সঠিক নয়। তার মানে কি এইখানের মধ্যে সিজিএস লেখকের মধ্যে যদি আমি সুন্দর মতো ইন্টু 10⁻⁷ আমি বলে দিতাম তাহলে আমার এটার আনসারও ঠিক হতো, কিন্তু আমাকে বলেছে কি সঠিক নয়, যার কারণে এখানে ভুল দেওয়া আছে, যার কারণে সেটাই আমাদের কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো একটু ভাইকে বলেন এটা সবার ক্লিয়ার কি না, সবাই এটা বুঝতে পারছেন কিনা? ওকে জোস 22 নম্বর কোশ্চেন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? 7 গ্রাম কি বলছে ভাইয়া? নাইট্রোজেন গ্যাসের জন্য সমীকরণ কোনটি হবে? আসেন একটু দেখি ঘটনা কি। 27 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে কি টি এর মান কত ভাইয়া? টি হচ্ছে কত? 27 প্লাস হচ্ছে কত ভাইয়া? 273। 27 প্লাস 273 মানে কত? 300 কেলভিন। তার মানে এখান থেকে হচ্ছে কি এইটা কি বলা আছে? যে ভাই 7 গ্রাম নাইট্রোজেন, কি বলা আছে? 7 গ্রাম নাইট্রোজেন। তাহলে 7 গ্রাম নাইট্রোজেন মানে কি ভাব? 7 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে এখান থেকে ডাব্লিউ এর মান বলা আছে। আর নাইট্রোজেনের আণবিক ভর কত জানি আমরা? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে আমাদের কত? 28। তাহলে এন ইকুয়াল কি বলতে হবে? মোল সংখ্যা কত হবে? যে ডাব্লিউ বাই এম নাইট্রোজেন। তার মানে এখান থেকে হচ্ছে ডাব্লিউ হচ্ছে 7 বাই হচ্ছে কি 28, অর্থাৎ 1/4 আসতেছে। তাহলে এন এর মান 1/4। আদর্শ গ্যাসের সমীকরণ কত? তাহলে আমরা জানি কি আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? পিভি ইকুয়াল কি যায়? এনআরটি। তাহলে এন এর মান বসাই দিলে খেলা শেষ। তো কারণ পিভি সব জায়গাতে পিভি দেওয়া আছে। তাহলে এখানে এন এর মান কত ভাইয়া? 1/4 কিন্তু কী করবো? আরটি। এখন আমার কথা হচ্ছে এখান থেকে 4 7 28 টি এর মান আবার দেওয়া আছে, কি আছে? টি এর মান দেওয়া আছে। তাহলে টি এর মান দেওয়া যদি থাকে তাহলে এখান থেকে টি এর মান বসাই দাও। আর এন টু কি আছে ভাই? টি এর মান কত আছে? 300। তাহলে 300 যদি দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে কী বলতে পারি? যে ভাই 2 দ্বারা কাটলাম 2, এখান থেকে কী হচ্ছে ভাই? 150। আমি 2 দ্বারা আবার কাটলাম, যে 2 দ্বারা কাটলে আমাদের আসে 75, 75 দুগুণে 150, তাহলে 75 কী হবে? আর অর্থাৎ পিভি ইকুয়াল বলতে পারবো 75 আর। এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? এটার জন্য সমীকরণ, এটা হচ্ছে এটার জন্য সমীকরণ। সো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত আনসার কি আসতেছে? এই যে ভাই বি নাম্বার। বোঝা গেল? সবাই একটু বলেন দেখি ভাইয়াকে এটা সবার বোঝা গেল কি না, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেন কি না? একবারে সুন্দর একটা কোশ্চেন ছিল, একবারে ইজিয়েস্ট একটা কোশ্চেন ছিল। চলেন নেক্সট কোশ্চেন। দেখেন এই কোশ্চেনটা আরও একটু মজার কোশ্চেন। কেমনে কি? যে ভাইয়া এখান থেকে দেখো অনুবন্ধী অ্যাসিড কি বলছে? বিক্রিয়ার অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষার কোনটি? কি বলছে? বিক্রিয়ার অনুবন্ধী ক্ষারক। কি বলছে? বিক্রিয়ার অনুবন্ধী ক্ষারক। এখান থেকে দেখো এইখানের মধ্যে কোনটা অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার হবে সেটা বেসিক্যালি মাথায় রাখার জন্য তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, যে এই বিক্রিয়া এটা হচ্ছে কি বাম পক্ষ না? বিক্রিয়ার কি ভাই বাম পাশে না? বাম পাশে কোনো সময়ের জন্য বাম পাশে অনুবন্ধী অংশ বিদ্যমান থাকে না। অর্থাৎ বাম পাশে কখনোই, অর্থাৎ বিক্রিয়ার বাম পাশে কখনোই তুমি দেখতে পারবে না যে ভাইয়া কি হচ্ছে? যে অনুবন্ধী বিদ্যমান থাকে। অর্থাৎ অনুবন্ধী কি থাকে? যে অনুবন্ধী ডান পাশে অবস্থান করতে।
আমরা জানি যেখানে কি দেখবে হাইড্রোজেন বেশি থাকবে, কি দেখবে হাইড্রোজেন বেশি মানে কি, হাইড্রোজেন বেশি মানে কি ভাইয়া অ্যাসিড, হাইড্রোজেন বেশি মানে কি হয় ও অ্যাসিড, আর হাইড্রোজেন কম মানে ক্ষার, হাইড্রোজেন কম মানে কি ভাইয়া ক্ষার। তার মানে এই কনসেপ্টটি তুমি এখান থেকে ভাই সুন্দর মতো আনসার করে ফেলতে পারো। তাহলে এই যে এইটার মধ্যে হইতে পারে অথবা এইটার মধ্যে, এখন এইখানের মধ্যে হাইড্রোজেন কোনটা বেশি, এটাতে 3টা আছে, তার মানে এটা কি, তার মানে এটা ঘটনা কি, এটা হচ্ছে কি অনুবন্ধী অ্যাসিড, কি হবে অনুবন্ধী অ্যাসিড। আর এইটার মধ্যে কি আছে হাইড্রোজেন কম না, তার মানে এটা কি অনুবন্ধী ক্ষার, যেটাই তোমার কাছ থেকে জানতে চাইছে। তার মানে আনসার কি ভাইয়া ClO4 মাইনাস ClO। বাট এই যে বিক্রিয়কের পার্টের মধ্যে কোনোটাই অনুবন্ধী হওয়ার কোনো সুযোগ চান্স থাকবে না, ওকে থাকবে না। সো একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা, একটু ভাইকে বলতে হবে এটা সবার ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে জানান এটা সবার ক্লিয়ার কি না। ওকে 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 চলেন চলেন চলেন, তুমি একটু আমাকে একটু কষ্ট করে দিও, এটা কেমন বিষয় হলো, তুমি একটু আমাকে কষ্ট করে একটু দিও, ওকে চলেন চলেন। 24 নম্বর কোশ্চেন কি বলছে ভাই, দেখো এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যে একটি নদীর পানির দ্রবীভূত অক্সিজেন অর ডিজলভ অক্সিজেন আমরা যেটাকে বলি, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন ডিও দ্বারা যেটাকে প্রকাশ করা হয়, এই এর মান কি বলছে 2 মিলিগ্রাম পার লিটার যদি হয়, তাহলে এখান থেকে গুণগতভাবে নদীর পানির মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকা জন্য কি হবে, এটা কি ভালো নাকি খারাপ। অর্থাৎ তোমাকে ডিও যে আছে এই ডিও বা ডিজলভ অক্সিজেন যে রয়েছে এই ডিজলভ অক্সিজেনের মান সম্পর্কে তোমাকে আইডিয়া রাখতে হবে, তাহলে তুমি সুন্দর মতো কী করতে পারবা, এটাকে তুমি আনসার করতে পারবা। তাহলে ডিজলভ অক্সিজেন অর্থাৎ হু কর্তৃক ডিজলভ অক্সিজেনের মান যে রয়েছে, অর্থাৎ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক আমাদের ডিজলভ অক্সিজেন যে রয়েছে, ডিজলভ অক্সিজেনের ক্ষেত্রে আমাদের কি বলছে ভাইয়া, যে এটার মান কত হবে, ডিজলভ অক্সিজেনের ক্ষেত্রে মান হবে 5 থেকে 6 ppm বা মিলিগ্রাম পার লিটার, যেটা আমাদের পরিবেশের জন্য কি হবে ভাইয়া ভালো হবে বা কোনো কিছুর জন্য ভালো। বাট এখান থেকে আমাদের কি বলছে ভাই, এটা মানটা কি কমে গেছে না, মানটা কি কমে গেছে না, মানটা কি কমে গেছে না, আর 2 মিলিগ্রাম পার লিটার না, তাহলে এটা কি ভালো, এটা অবশ্যই ভালো না। এখন বলতে পারো ভাই 5 কোথায় 5 আর 6 আর কোথায় 2, তার মানে কি এটা অবশ্যই কি হবে, খারাপ হয়ে যাবে, মানে সেটা অত্যন্ত খারাপ হবে, কি হবে অত্যন্ত খারাপ হয়ে যাবে। এটা আমাদের কি হবে থিওরিটিক্যাল একটা কোশ্চেন এবং এটা একটা মুখস্থ টাইপ কোশ্চেন, ওকে এটা অত্যন্ত কী হবে ভাইয়া খারাপ হয়ে যাবে, এটা অত্যন্ত কী হবে খারাপ হয়ে যাবে। এবং এখান থেকে আমরা আরও কিছু জিনিসপত্র দেখব, সেটা হচ্ছে পিএইচের ক্ষেত্রে হু কর্তৃক পিএইচ যে রয়েছে, হু কর্তৃক পিএইচ যে রয়েছে, পিএইচের মানটা কত হবে, হু কর্তৃক পিএইচের মান কত হয় থেকে ভাই 6.5 থেকে কী হয় থেকে 8.5, 6.5 থেকে 8.5 হয় থেকে। এবং হু কর্তৃক বিওডি যে রয়েছে অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যে রয়েছে, এটার ক্ষেত্রে মান হবে কত ভাই 6 ppm হবে। এবং এখান থেকে টিডিএস অর্থাৎ টোটাল ডিজলভ যে রয়েছে এটা হচ্ছে 500 ppm হবে, কী হবে ভাই 500 ppm হবে এটার মান। এবং এখান থেকে ক্ষরতা যে রয়েছে, ক্ষরতা আমরা জানি দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। এই ক্ষরতার ক্ষেত্রে ক্যালসিয়াম যে রয়েছে, ক্যালসিয়ামের আয়নের ক্ষেত্রে হবে 100 ppm, কী হবে 100 ppm। আর ম্যাগনেসিয়াম আয়নের ক্ষেত্রে কী হবে ভাইয়া, যে হু করতে 150 ppm। এবং সোডিয়াম ক্লোরাইড যে রয়েছে লবণের ক্ষেত্রে এটা কি যেতে ভাইয়া 500 ppm। ওকে এই মানগুলো হচ্ছে তোমার জানা থাকলে ইনশাআল্লাহ আর কোনো প্যারা হবে না। ওকে বুঝতে পারছি ভাইয়া, প্যারা নাই, আরে পোলাপান, ইটস সিম্পল, প্যারা নাই, জোস সিল, ওকে বুঝতে পারছি, প্যারা নাই, বুঝেছি রে ভাইয়া, বুঝেছি আপনাদের বয়সটা তো পার করে এসেছি, বুঝেছি। দেখেন 25 কি বলেছে, যে কোনো পানির টিডিএস অর টোটাল ডিজলভ সলিড এর মান অতিক্রম করলে তা পানির উপযোগী থাকে না। এই যে ভাই আমি যেটা কিছুক্ষণ আগে এখানে বললাম, বলেন দেখি কোনটা হবে, বলেন দেখি ভাই কোনটার থেকে বেশি হলে, টোটাল ডিজলভ অক্সিজেন, যেটা আমি কি বলেছিলাম যে হু কর্তৃক 500 ppm এর থেকে যদি বেশি হয় বা কম হয় তাহলে সেটা আর কি হবে না ভাইয়া 500 ppm এর থেকে কি বলছে এর মান কত অতিক্রম করলে, অর্থাৎ কত মান অতিক্রম করলে বেশি হলে সেটা অবশ্যই কী হবে ভাইয়া, আমরা ইতিমধ্যে বলে দিয়েছি সেটা হচ্ছে 500 ppm, যেটা আছে 500 ppm হলে সেটা আর পানের উপযোগী আমাদের থাকে না। আর জাস্ট 5টা কোশ্চেন আছে, আর জাস্ট সবে মাত্র 5 কোশ্চেন আছে এই চ্যাপ্টারে, তাহলে আমাদের টোটাল পোর্শন এই চ্যাপ্টারে কী হবে কমপ্লিট হয়ে যাবে। সো একটু ভাইকে বলেন এইটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবার ক্লিয়ার কি না, কারণ এটা একবারে হচ্ছে ইজি কোশ্চেন ছিল, আমরা হচ্ছে বিগত কোশ্চেনেই হচ্ছে আমাদের দেখাই দিয়েছিলাম যে আসলে এখান থেকে কী ঘটনাটা হবে।
এবং বিওডি এর ক্ষেত্রে একটা আমি হচ্ছে কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই, কারণ তাহলে তোমাদের জন্য ভালো হবে। বিওডি এর ক্ষেত্রে যদি খেয়ে থাকে ভাই 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার হয়ে থাকে বা পিপিএম হয়ে থাকে তাহলে খুবই ভালো। কী হবে? খুবই ভালো। আর যদি 3 মিলিগ্রাম হয়ে থাকে তাহলে মোটামুটি। আর যদি খেয়ে থাকে ভাই 6 মিলিগ্রাম হয়ে থাকে তাহলে হু করতে অনুমোদিত। আর যদি 10 হয়ে থাকে তাহলে দূষণ মাত্রা খারাপ। আর যদি এখান থেকে থেকে দূষণ মাত্রা খুবই খারাপ হবে যদি 20 মিলিগ্রাম হয়। খুবই ওকে। চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত? আমরা জানি গ্যাসের গতিশক্তির শিকার্যের মধ্যে একটা আমরা কনসেপ্ট পড়ে আসছিলাম, অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত। অক্সিজেন গ্যাস তার মানে এম, অক্সিজেন হচ্ছে কত ভাইয়া? 32। 5 গ্রাম কত গ্রাম? 5 গ্রাম, তার মানে ডাব্লিউ এর মান বলছেন। আর এখান থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 298 কেলভিন। তাহলে আমরা জানি গ্যাসের গতিশক্তির শিকার্য অনুযায়ী গ্যাসের গতিশক্তি ইকে ইকুয়াল কি লেখা যাবে? ইকে ইকুয়াল 3/2 nRT। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 3/2 ইন্টু হচ্ছে কোনো পদার্থের ভর বাই আণবিক ভর ইন্টু আর ইন্টু কীভাবে বলতে পারবো? টি। তাহলে 3/2 ইন্টু কী করবো? ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান হচ্ছে 5 গ্রাম। আণবিক ভর কত এখানে? অক্সিজেনের জন্য হচ্ছে 32 ইন্টু এখান থেকে আর এর মান হচ্ছে কত ভাইয়া? 8.314। টি এর মান কত ভাইয়া? এখান থেকে টি এর মান হচ্ছে 298। ওকে, সো এই কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি একটু ভেবাচাকা তোমাকে ফেলাবে এবং এই কোশ্চেনটা তোমার টাইম কিল করার জন্য হচ্ছে বেসিক্যালি দেওয়া হবে, বুঝতে পারছেন? সো এখান থেকে জাস্ট একটুখানি অ্যাজুম করে নিতে হবে আমাদেরকে যে আসলে আমাদের আনসার কত হয় এদিকে। সো এখান থেকে দেখেন একটুখানি আমি যদি কাটাকাটি করতে যাই তাহলে হচ্ছে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এখান থেকে 3/5 কত হয় থেকে ভাইয়া? 15। 3/5 কত আসে? 15। আর 2 ইন্টু কত আসছে ভাইয়া? 32। তাহলে এখান থেকে আমরা বলতেছি এটা ইন্টু হচ্ছে কি 8.314 ইন্টু হচ্ছে 298। তাহলে এখান থেকে একটুখানি আসেন আমরা দেখি 2 দিয়ে কাটাকাটি করা যায় এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, 2 দিয়ে কাটাকাটি করা যায় এরকম কিছু আছে। এখান থেকে আমরা বলতে পারবো 28 দুগুণ হচ্ছে 14 দুগুণ হচ্ছে 28, 14 28 28 29 অর্থাৎ 9, 149 এরকম আসতেছে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে ভাই এখান থেকে আমি 15 দুগুণ কত বললাম ভাই? 30। আমি 30 ধরে নিলাম, বাট 30 + 2 এখানে আছে, অর্থাৎ 15 দুগুণ 30 আমি এখানে ধরে নিলাম, অর্থাৎ এর থেকে একটুখানি বেশি, অর্থাৎ 150 যদি আমি ধরে নেই তাহলে 150 ইন্টু 8, তাহলে 150 ইন্টু 8 কত আসতেছে ভাই? 0, 65 40 0 4, 8 4 12 অর্থাৎ 1200। 1200কে আমি 2 দিয়ে ভাগ করলে 600, অর্থাৎ 600 অর্থাৎ 600-র কাছাকাছি, 600-র কাছাকাছি। কি আসছে ভাই? 600-র কাছাকাছি। এই যে দেখেন এখানে আসছে কত? 1200। 1200কে 2 দিয়ে যদি ভাগ করি আমি তাহলে 600, আর 600-এর কাছাকাছি। 600 এক্স্যাক্টলি না, তাহলে 600 থেকে কম আছে কারা? এই যে 571 আছে, 580 আছে, অর্থাৎ এত বেশি কম বেশি করে আমাদের হবে না, কারণ এই অপশনটা বাদ। 850 আমাদের হবে না, এটা বেশি। 790 আমাদের এটা বেশি হয়ে থাকে, সো এখানে 580 হচ্ছে আনসার। বুঝা গেছে কীভাবে প্রেডিক্ট করতে হয়? ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? একটু ঠান্ডা মাথায় জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। একটু বলেন ভাইকে। ওকে, চলেন আসেন 27 নম্বর কোশ্চেন কি বলছে? এই যে দেখেন এই কোশ্চেনটা একটুখানি দেখেন, এটা অনেক বড় কোশ্চেন, বাট আনসার কিন্তু খুব সোজা, খুব ইজিলি কিন্তু দেওয়া যায়। বুঝা গেছে? এ ও বি দুটি কি বলছে ভাই? এ ও বি কি বলেছে আমাদেরকে? এ ও কি বলেছে? বি। দুটি ভিন্ন গ্যাস মিশ্রণে গ্যাস দুটির মোট চাপ কি দেওয়া আছে ভাই? পি দেওয়া আছে। আংশিক চাপ যথাক্রমে হচ্ছে পি এবং পিবি, এদের আংশিক চাপ বলা আছে। এটা এ গ্যাসের আণবিক ভর বি গ্যাসের আণবিক ভরের তুলনায় অধিক। কি বলছে? এইটাই হচ্ছে মেন কথা। এ গ্যাসের আণবিক ভর বি গ্যাসের তুলনায় অধিক, অর্থাৎ এ গ্যাসের আণবিক ভর কি হয়ে থাকে ভাইয়া? বেশি। এ গ্যাসের আণবিক ভর বি গ্যাসের তুলনায় অধিক, অর্থাৎ বি গ্যাসেরটা কি হয়ে থাকে ভাই? কম হয়ে থাকে। সো এটা হচ্ছে মেন কনসেপ্ট। যদি গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাসের একই পরিমাণ নেওয়া হয়, অর্থাৎ এক্ষেত্রেও আমি যদি একই পরিমাণ ডাব্লিউ পরিমাণ নেই, এটার ক্ষেত্রে হচ্ছে আমি ডাব্লিউ পরিমাণ নেই, তাহলে তবে কোন শর্তটি সঠিক? অর্থাৎ এখান থেকে আমি বলবো আংশিক চাপের সাথে আণবিক ভরের কোনো সম্পর্ক নেই না? অবভিয়াসলি আছে। কেমনে আছে? ওই যে আমরা জানি আংশিক চাপ কি বলি? মোল ভগ্নাংশ। মোল কি জানি? আপাত দৃষ্টিতে মনে হয় যে নাই সম্পর্ক। মোল ভগ্নাংশ কি ভাই? মোট চাপ না? তাহলে মোল ভগ্নাংশ কি জানি আমরা? এন এ বাই হচ্ছে কি লেখা যায়? এন এ প্লাস আছে কি ভাই? এন বি না? কিন্তু কী হবে? পি না? পি টোটাল না? যদি আংশিক চাপ আমি বলি পি এ গ্যাসের জন্য, তাহলে এখান থেকে ঘটনা হচ্ছে আমাদের এখান থেকে আমরা বলতেছি দুটাকে একই পদার্থের পরিমাণ নেব, বাট এখান থেকে কোন শর্তে? আংশিক চাপের সাথে আমরা দেখতেছি মোল ভগ্নাংশ যে রয়েছে, মোল ভগ্নাংশ আমি সেম পরিমাণ নিচ্ছি। তাহলে মোল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এন এ কী জানি? এন এ বলতে পারি ডাব্লিউ বাই এম না?
ডাব্লিউ বাই এম না, অর্থাৎ এম এ আর এখানে ডাব্লিউ, অর্থাৎ সেম সেম যদি হয় থাকে তাহলে আমি এন এর সাথে আমি কি বলতে পারি, এন এর সাথে দেখতেছি এটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, বাট এটার সাথে এটার কিসের সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, যে পি এ যে রয়েছে পি এর সাথে দেখতেছি এটা সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পি এ আমি বলতে পারবো কি ভাইয়া, যে আণবিক ভরের সাথে কী হয় ভাই ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে যার আণবিক ভর কী হবে ভাইয়া কম হবে, যার আণবিক ভর কী হবে কম তার কী হবে চাপ বেশি, তার মানে ঘটনা কী ভাইয়া একই পরিমাণে নেওয়া হলে কোন শর্তটি সঠিক, অর্থাৎ এ গ্যাসের আণবিক ভর কী আছে ভাইয়া বেশি, যার কারণে এ গ্যাসের কী হবে আংশিক চাপ কম হবে, আংশিক চাপ কম হবে, অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপ কী হবে কম হবে, অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপ কী হবে কম হবে, যেহেতু আণবিক ভর বেশি যার কারণে কী হবে বি গ্যাসের আংশিক চাপ কী হবে বেশি হয়ে যাবে, যার কারণে এখান থেকে পি এ দুটোই সমান হতে পারবে না, কারণ কি আণবিক ভর এখানে ইম্প্যাক্ট ফেলবে, পি এ গ্রেটার দেন না, যদি এটা কি হইতো বি যদি হইতো তাহলে আমি বলতে পারতাম, সো এটা হবে না, এই যে আমাদের সম্পর্ক হচ্ছে পি এ গ্রেটার দেন লেস দেন পিবি। বুঝা গেছে? সবাই একটু ভাইকে বলেন তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? সবাই একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা। চলেন নেক্সট কোশ্চেন, কোনো একটি গ্যাসের ঘনত্ব কী দেওয়া আছে, কোনো একটা গ্যাসের ঘনত্ব ডি দেওয়া হলে নিচের কোনটি গ্যাসের গতীয় সমীকরণকে প্রকাশ করে, আমরা জানি গ্যাসের গতীয় সমীকরণ কী হয় থেকে, গ্যাসের গতীয় সমীকরণ কী হয় থেকে, যে পিভি ইকুয়াল 1/3 mn c স্কয়ার, পিভি ইকুয়াল কী হয় থেকে ভাই 1/3 mn c স্কয়ার হয় থেকে। এখন আমাদের এখানে লাগবে কি ভাই, যে ঘনত্ব দিয়ে প্রকাশ করছে, তাহলে ঘনত্ব দিয়ে যদি প্রকাশ করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাই, যে এখান থেকে পিভি যে রয়েছে ইকুয়াল 1/3 ইন্টু এম ইন্টু আমি বলতে পারি যে এন যে আছে এম এন সি স্কয়ার, এই এম এন সি স্কয়ার বেসিক্যালি এমটা যে আছে ক্যাপিটাল হয়ে যাবে, আর এখান থেকে এন যে রয়েছে এনটা বেসিক্যালি অণুর সংখ্যা বাই কী হবে অ্যাভোগাড্রোর সংখ্যা হবে, সরি অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা না, কোনো পদার্থের ভর, এই এনটা বেসিক্যালি কোনো পদার্থের ভর বাই আণবিক ভর হয়ে যাবে, ইন্টু কী হবে ভাই সি স্কয়ার, তাহলে এই এম কী হবে ওমিট হয়ে যাবে, তাহলে এখান থেকে পি ইকুয়াল বলতে পারো 1/3 ইন্টু হচ্ছে কি পদার্থের ভর বাই হচ্ছে কি আয়তন ইন্টু সি স্কয়ার, তাহলে আমরা জানি ডি ইকুয়াল কী লেখা যায়, কোনো পদার্থের ভর বাই কী লেখা যায় আয়তন, মানে ঘনত্ব, ভর বাই কী লেখা যায় ভাই আয়তন, ভর বাই আয়তন লেখা যায়, তাহলে এখান থেকে পি ইকুয়াল কী বলতে পারো 1/3, এইটা হচ্ছে কি ভাই আমাদের ঘনত্ব নির্দেশ করে ডি ইন্টু কী হবে সি স্কয়ার, তাহলে পি ইকুয়াল 1/3, পি ইকুয়াল 1/3 এখানে হবে না, পি ইকুয়াল 1/3 ডি এন সি স্কয়ার, ডি এন সি স্কয়ার হবে না, সি স্কয়ার বাই এরকম হবে না, তাহলে পি ইকুয়াল 1/3 ডি সি স্কয়ার, এই যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বোঝা গেছে? সবাই একটু ভাইকে বলেন দেখি এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটু ভাইকে জানাতে হবে, সবাই একটু ভাইকে জানাতে হবে যে ভাই এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না, একবারে ওভারঅল প্রত্যেকটা পোর্শন এখান থেকে বোঝা গেছে না, ওভারঅল প্রত্যেকটা পোর্শন এখান থেকে বোঝা গেছে কিনা, জাস্ট দেখবা আর ধুমায় আনসার করবা। নেক্সট কি বলছে ভাইয়া, নিচের কোন গ্যাসগুলো এসিড বৃষ্টির প্রধানত কারণ, আর এসিড বৃষ্টির ক্ষেত্রে আসলে কোনটার কারণে আমাদের বেসিক্যালি এসিড বৃষ্টিটা হয় থেকে সেটা তোমার কাছ থেকে জানতে চাইছে, যে আসলে এসিড বৃষ্টি আমরা কখন বলতে পারবো আসলে এসিড বৃষ্টি হয় থেকে, বা এসিড বৃষ্টি কখন আমরা বলে থাকি যে এইটা আমাদের এসিড বৃষ্টি হবে। এখন বলেন তো ভাই এসিড বৃষ্টির ক্ষেত্রে আমাদের কোনটাকে আমরা বলে থাকবো যে এসিড বৃষ্টি হবে, কখন আমাদের এসিড বৃষ্টি হবে, বা এরকম ঘটনা আমরা কখন কন্ডিশনগুলোকে বলবো যে আসলে এটা আমাদের এসিড বৃষ্টিকে নির্দেশ করতেছে, একটু বলতে পারবেন ভাইয়াকে যে ভাইয়া এসিড বৃষ্টি আমরা কোনটাকে বলতে পারবো, বা কোন ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা এসিড বৃষ্টি আমাদের, কারো কোনো আইডিয়া যদি থাকে একটুখানি ভাইয়াকে বলতে পারেন। আচ্ছা দেখেন এসিড বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির পানির যদি কী হয় থাকে, বৃষ্টির পানির পিএইচ বৃষ্টির পানির পিএইচের মান যদি 5.6 এর কম হয়, 5.6 এর কম হয় তখন সেটাকে আমরা কী বলে থাকি এসিড বৃষ্টি বলি, কী বলি এসিড বৃষ্টি বলি। আর এসিড বৃষ্টির ক্ষেত্রে বেসিক্যালি কারণ কোন কোন কারণে হয় সেটা আছে সালফার ডাই অক্সাইড যে আছে, সালফার ডাই অক্সাইড এবং কী থেকে নাইট্রোজেন অক্সাইডের বিভিন্ন প্রকারের গ্যাস যে রয়েছে এদের ক্ষেত্রে উৎপন্ন এসিডগুলো কী কী হয় থেকে ভাই, ওইখানে উৎপন্ন আমাদের এসিডগুলো কী কী হয় থেকে, সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো H2SO3 সালফিউরিক অ্যাসিড, তারপরে সালফেরিক অ্যাসিড, তারপরে এখান থেকে হচ্ছে নাইট্রিক অ্যাসিড যে রয়েছে নাইট্রিক অ্যাসিড, এইগুলো আমাদের এখান থেকে উৎপন্ন হয় থেকে, এবং এই অ্যাসিডগুলোর কারণে বেসিক্যালি কী হয় থেকে আমাদের ভাই এসিড বৃষ্টি হয় থেকে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হয় না, অক্সিজেন হয় না, পানি হয় না, এই যে সালফার ডাইঅক্সাইড আর কী থেকে নাইট্রাস অক্সাইড যে রয়েছে এইগুলো কী থেকে আমাদের ভাই অ্যাসিড বৃষ্টির কারণ হয় থেকে, অ্যাসিড বৃষ্টি আমাদের কারণ হয় থেকে। সো একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারলেন কি না, একটু সবাই ভাইকে বলো এইটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কি না। দেখো ভাই খুবই ইজিয়েস্ট ওয়েতে একবারে সুন্দর মতো প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে বুঝাই দিয়েছি। সো আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেনটিতে আমরা মুখ করতে যাচ্ছি। সো চলেন লাস্ট কোশ্চেনটা কী বলছে ভাইয়া, কোন যৌগটি প্রোটোফিলিক, কী বলছে কোন যৌগটি আসলে প্রোটোফিলিক, কী বলছে যে কোন যৌগটি আসলে কী বলছে ভাই আমাদের প্রোটোফিলিক, যে প্রোটোফিলিক হবে কোনটা, অর্থাৎ প্রোটোফিলিক মানে কি প্রোটন আকর্ষী,
কি হবে ভাইয়া? প্রোটন আকর্ষী। ফিলিক মানে হচ্ছে প্রেমী, ফিলিক মানে কি ভাইয়া? প্রেমী। আর প্রেমী মানে কি ভাইয়া? আকর্ষী। আকর্ষণ করে কোনটা? তাহলে প্রোটো হচ্ছে প্রোটনকে প্রোটনকে ফ্লিক মানে প্রোটনকে আকর্ষণ করে কারা? যাদের কি থেকে ইলেকট্রন থাকে তারা কি করবে? প্রোটনকে আকর্ষণ করবে না। তার মানে প্রোটোফ্লিক এইখানের মধ্যে দেখো যে অ্যামোনিয়া যে রয়েছে ফসফরাস অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাট এখান থেকে আমরা দেখতে পারবো অ্যামোনিয়া যে রয়েছে অ্যামোনিয়াটা প্রোটোফ্লিক। কেন অ্যামোনিয়াটা প্রোটোফ্লিক? যে ভাই এখানে মুক্ত জোড়া এক জোড়া ইলেকট্রন থাকে। এখন এইখানের মধ্যে মুক্ত জোড়া ইলেকট্রন তো ভাই পানির মধ্যেও আছে, কিন্তু এটা কেন প্রোটোফ্লিক না? অর্থাৎ প্রোটনের প্রতি আকর্ষণীয় না কেন? এটার আকারটা ছোট হয় থেকে, এটা খুব সহজে অ্যাক্সেস পায়, যার কারণে এটা প্রোটোফ্লিক হয় থেকে। বাট পানির ক্ষেত্রে আকারটা কি থেকে? বড় আকার ধারণ করে থাকে, যার কারণে এটা অ্যাক্সেস বেরিয়ার বা বাধা যে আছে স্টেরিক বাধাটা বেশি পরিমাণে হয় থাকে, যার কারণে প্রোটোফ্লিক এটা হবে না। বাট এটা আমাদের কি হবে? অ্যামোনিয়া যে রয়েছে অ্যামোনিয়াটা প্রোটোফ্লিক হবে। সো একটু সবাই ভাইকে বলেন আজকের এখানে এই কোশ্চেনের কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, এবং সবার আজকের ক্লাসটা কেমন লেগেছে, এবং সবাই সুন্দর মতো সবগুলো পোষণ বুঝতে পারছেন কিনা, এবং সবগুলো পোষণ সবার ক্লিয়ার কিনা, এবং আজকের ক্লাসে সবার কেমন লেগেছে এবং সবাই সুন্দর মতো সব কিছু পোষণ বুঝতে পারছেন কিনা একটু ভাইকে জানান। যেহেতু দীর্ঘক্ষণ ধরে তোমাদের মোটামুটি ক্লাস নিচ্ছি, সে একটু ভাইকে জানান যে আসলে ভাইয়ের ক্লাসটি কেমন লেগেছে, এবং যারা শেষ পর্যন্ত ছিল ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তোমার এই কষ্টকে সফলতায় পরিণত করুক, এতটুকুই তোমাদের প্রতি দোয়া ও শুভকামনা থাকবে, যাতে তুমি তোমার শেষ পর্যন্ত এই লড়াইটাতে টিকে থেকে নিজেকে একজন পাবলিকান হিসেবে এই পাবলিকান ট্যাগটি তুমি তোমার সাথে জড়াইতে পারো। এটা হচ্ছে তোমাদের কাছ থেকে তোমাদের মা বাবার চাওয়া পাওয়া এবং আমাদেরও চাওয়া পাওয়া, যাতে তুমি ভালো কিছু করো এবং ভালো কিছু এই দেশ এবং জাতিকে তুমি দিতে পারো। সো একটু ভাইকে বলেন আজকের এই ক্লাসটা সবার কেমন লেগেছে এবং সবাই সুন্দর মতো সবগুলো পোষণ ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু ভাইকে জানান, কারণ ভাইয়াকে একটু জানান যে সব কিছু পোষণ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এবং সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু ভাইকে জানাতে হবে। এবং এই ক্লাসের স্লাইড পাওয়ার জন্য অবশ্যই আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে এবং হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। সো সেই গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হবা, এবং আই এডুকেশন সায়েন্সে হচ্ছে নক দিলেও হচ্ছে তোমরা পেয়ে যাবা। সো একটু ভাইকে জানান আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে এবং সবাই সবগুলো পোষণ ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কিনা, এবং তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা ভাইকে জানাতে পারো, কারো কোথাও কোনো জায়গায় কোনো বিষয়ে কোশ্চেন থাকলে সেটা ভাইকে বলতে পারো। আমি একটুখানি সময় দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়েছে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ভাইকে বলেন কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা, এবং সবাই সবগুলো বিষয় সুন্দর মতো বুঝতে পারছেন কিনা, এবং যে কোনো বিষয়ে তোমাদের জিজ্ঞাসা থাকলে ভাইকে বলতে পারো। ভাই একটুখানি সময় দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো একটু নিতে পারি। একটু ভাইকে জানান কারো কোথাও কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন। হ্যাঁ ভাইয়া, টোটালি পরিবেশ রসায়ন তোমাদের কমপ্লিট। পরিবেশ রসায়ন থেকে তোমাদের যা যা প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন হচ্ছে আমি সুন্দর মতো কমপ্লিট করে দিয়েছি। সো আর কোনো কোশ্চেন একটু দ্রুত করতে হবে। কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে একটু দ্রুত কোশ্চেন করেন। ওকে, আশা করছি তাহলে তোমরা সব কিছু বিষয় বুঝে গেছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে নেক্সট একটা ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।